তো আমার বড় বোনের সাথে ঢাকা আসার পরে আমার বড় বোনের দুঃসম্পর্কে এক বান্ধবী আমার এক জায়গায় পার্লারের চাকরির কথা বললে ওখানে বিক্রি করতে নিয়ে যায়। ও আমারে বলছিল যে পার্লারের কথা বলার পরে সে পার্লার টালার কিছু না, বাজেভাবে কিছু ভাষা ইউজ করছে আর কি, মানে খারাপ কিছু আর কি, যেখানে মেয়েদেরকে নিয়ে খারাপ কিছু করা হয় ওইটা। আমার প্রচুর খিদা পেদে পরে এক প্লেট ভাত দিছে, বড় একটা মাছ দিছে, আমি না কান্না করে দিছি দেখে। মানে অথচ বাবার বাড়ি আমি কখনো খাবারের কষ্ট করি না। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নারীর স্বাবলম্বী হওয়া দরকার, নিজের একটা শক্তি দরকার। একটা নারীর শক্তি হয়েছে তার কর্ম, তার কাজ, তার টাকা। আমি আমারে যে আল্লাহ অনেক কিছু দিছে, এটা তো আমি পাইতাম, নিজে অ্যাওয়ার্ড পাইছি, এত কিছু, এত সম্মান, যেখানে যাই মানুষ আমারে চিনে। চকবাজারে যাই তো খুঁজে খুঁজে গেছি পরে ধরেন যেই শোরুমটা গেছি ওখানে আমি একটু ইফটিজিংয়ের শিকার হয়েছে একটা ছেলে, আমার ছোট বয়সী, বাজে ভাবে অফার দিছে, আর ওখানে আমি যাইনি। আমার সাইকেলে করে নেমে পড়লাম রাস্তায়, পান্থপথের ওই মাথায়, এখানে বসছি। প্রথম আমার 800 টাকা সেল হয়েছে, আলহামদুলিল্লাহ 800 টাকা অনেক টাকা। আপু, আপনার ব্যবসা জীবনে পুঁজি কত ছিল? কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন? আমি যে 4,500 টাকা দিয়ে শুরু করছি। আপনার ব্যবসা জীবনে একদিনে সবচেয়ে বেশি লাভ কত? একদিনে সবচেয়ে বেশি লাভ হয়েছে 29,000 টাকা। সুধী দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের এন্টারপ্রেনার নিউজ প্রেজেন্স রুট টু রাইস প্রোগ্রামে। আর আমি আপনাদের সাথে আছি, আপনাদের হোস্ট সালসাবিল মাহমুদ, এবং আজকে আমাদের সাথে আছে খুবই ইন্টারেস্টিং গেস্ট আসমা আপু। আসমা আপু বিসমিল্লাহ হ্যান্ডিক্রাফটের ওনার। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপু, ইকো পেইন্টিংটা কি আসলে? ইকো পেন্টিংটা হচ্ছে আপনি গাছ, লতা পাতা, ফুল, এটা নির্যাসে আপনি একটা কাপড়ে একটা পেন্ট আসবে, এটা হচ্ছে প্রাকৃতিক আর কি। যেমন ধরেন আপনি যে ড্রেসটা আছেন এটার ভিতরে যে একটা মেডিসিন আছে, এটা আসলে স্বাস্থ্যের জন্য কিছুটা ক্ষতিকর, ওটা আসলে স্বাস্থ্যের জন্য মোটো ক্ষতিকর না, ওটা একটা ইউনিক একটা ইয়া হবে আর কি, বুঝছেন? আপনি যে ড্রেসটা একটা কাপড়ের উপরে যদি লতা পাতা দিয়ে আপনি ইকো পেন্টিং এর ছাপা টানে, ওটা একটা অসাধারণ হয়, বুঝছেন, প্রাকৃতিক আর কি। আচ্ছা, আমি আপনার একটা ভিডিওতে বলতে শুনেছি যে আপনি ইকো পেইন্টিং নিয়ে কাজ করতে চান। আসলে কি ধরনের কাজ হতে পারে ইকো পেইন্টিং নিয়ে? এটা চাইলে বাংলাদেশে প্রচুর করতে পারে মানুষ, যদি চাইলে, যে অনেকে বলতেছে যে আমরা কাজ নাই, এটা সামান্য টাকা ইনভেস্ট করে যে প্রাকৃতিক, ধরেন আমি একটা ফুল টোকায়া নিয়ে আসলাম, ওটা কিন্তু আমার টাকা লাগতেছে না। তারপর যে একটা পাতা, তারপরে লতা, এটা দিয়ে আপনি হাতুড়ি দিয়ে সিসা ওটার ভিতরে আপনি প্রিন্ট করতে পারবেন। আর একটা পারবেন যে এই আপনি একটা কাপড়ের উপরে এটা ফুল, লতা পাতা, এটা লেয়ার বাই লেয়ার দিয়া, নিচের একটা পার্ট দিয়া, উপরে আরেকটা পার্ট দিয়ে এটা মোড়াইয়া, সুতা দিয়া মোড়াইয়া তারপরে এটা সিদ্ধ যদি করেন, এটা সুন্দর একটা আর্ট আসবে। সে সুন্দর তো, এটা বাহির রাষ্ট্রে প্রচুর করে, বাংলাদেশে হয়তো 2-1 করতেছে, কিন্তু এটা চাইলে মানুষ নিয়ে কাজ করতে পারে, আমরা চেষ্টা করলে পারি। কিন্তু এটা অনেক সুন্দর তো, প্রাকৃতিক, এটা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর নাই। ঠিক আছে আপু, আপনি প্রথমে গৃহিণী ছিলেন এবং এরপর এখন একজন উদ্যোক্তা। তো গৃহিণী থেকে উদ্যোক্তা এ পথটা আপনি হেঁটে এসেছেন, এটা সম্পর্কে জানতে চাই। এমন কি কিছু হয়েছিল যে আপনার আসলে উদ্যোক্তা হওয়া লেগেছে? কখনো এরকম সময় এসেছে জীবনে যে মাথার উপর আকাশ ভেঙে পড়েছে? আমার জীবনে অনেক কিছু হয়েছে। আমার বাবা মারা যায় 2006 আর কি। টাকার কারণে পড়াশোনা করতে পারি না। ছোটবেলা থেকে সবকিছু নতুন নতুন জিনিস শেখার ইচ্ছা ছিল আর কি, আর শিখতাম। আমি রাজমিস্ত্রির সাথেও দাঁড়িয়ে কাজ করছি, তারপরে রং মিস্ত্রি আছে, তারপর কাঠ মিস্ত্রি, এদের সাথে যে যা করে। মানে আমার হয়েছে কি, আমি কোনো কিছুতে না অ্যাক্টিভ না, সবসময় নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। আর ছোটবেলা আমার বাবা ব্যবসায়ী ছিল, আর আমার বিজনেস করার সবসময় একটা চিন্তা ভাবনা ছিল। তো আমার লাইফে অনেক রকমের অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। যখন আমার বড় বোনের সাথে আমরা ঢাকা আসি, আমাদের আসলে ফ্যামিলিগত প্রবলেম হয়েছিল যে আমার আব্বা আসলে একটু নেশাপানের ভিতরে ছিল, যে কারণে আমার পড়াশোনাটা হলো না। আব্বা মারা যায়, আমার পড়াশোনা শেষ হয় আর কি ক্লাস 8-এ, তখন 2004 সাল। তো টাকা পয়সার কারণে পড়াশোনা করতে পারি না, খুব শখ ছিল আর কি এসএসসি পাস করার। ঢাকায় চলে আসি, তো আমার আসার পরে সাদাসিধা একটা মেয়ে ছিলাম, একটু ছোট কাপড় পরতাম। আমার মার সাথে আর বোনের সাথে? হ্যাঁ, আমার বড় বোনের সাথে ঢাকায় আসি। তো আমার বড় বোনের সাথে ঢাকা আসার পরে আমার বড় বোনের দুঃসম্পর্কে এক বান্ধবী আমার এক জায়গায় পার্লারের চাকরির কথা বললে ওখানে বিক্রি করতে নিয়ে যায়। এরকম একটা দুর্ঘটনা ঘটে 2004 এটা সম্ভবত। যাই হোক, তো আল্লাহর কাছে শুকরিয়া, আমি সবসময় আসলে ইসলামিক পয়েন্টে ছিলাম।
রমজান মাসে 6 রোজা চলে, তখন আমার 4টা বাস পরিবর্তন করে একটা বাসা নিয়ে গেছে। তোমারে বলছে যে তোর আসলে ওই বাসা বাড়ি সরি পার্লারের কাজের কথা বলছে যে তোর 20,000 টাকা স্যালারি। তখন তো 2004-এর বিশাল একটা ব্যাপার। আজ থেকে কত 2004 হলে 26 চলতেছে, 22 বছর আগের ঘটনা। ছোট্ট আমি, কিন্তু কালো ছিলাম আর কি, এটা অত কিছু বুঝতাম না। তারপরে কি ওই সবসময় হাদিস নিয়ে চলতাম, ওরা আমার প্রচুর লোভ দেখাইছে যে দেখোস না। ও আমারে বলছিল যে পার্লারের কথা বলার পরে বলছে পার্লার টার্লার কিছু না, বাজেভাবে কিছু ভাষা ইউজ করছে আর কি। তো আমি বলছি যে দেখেন মানে খারাপ কিছু আর কি, যেখানে মেয়েদেরকে নিয়ে খারাপ কিছু করা হয় ওইটা। তো আমি বলছি দেখেন আমার এটা সম্ভব না। তো আমার অনেক লোভ দেখায় যে তুই কালো থাকবি না, তুই অনেক সুন্দর হয়ে যাবে। এই দেশ না, আমার মেয়ে কাজ করে, ওর গলায় স্বর্ণের চেন, তোর স্বর্ণের চেন থাকবে, কানের দুল থাকবে, বড় গাড়ি করে গ্রামে যেতে পারবি, তোর মা বাবার অনেক কিছু দিতে পারবি, মানে অনেক অপ্রত্যাশিত ঢাকা শহরে বাড়ি করতে পারবি। তারপর আর কি আমি বলছি না, কারণ ওই যে আমার সবসময় কি মানে ছোটবেলা থেকে হাদিস কালাম পড়ছি না, চিন্তা ভাবনা ছিল মানে আল্লাহ সব দেখেন, বুঝছেন। আর সততা ছিলাম সবসময়, যে লোভ কখনো কাজ করে না। লাইফে আমার প্রচুর লোভ বেরিয়ে আসছে, কিন্তু কোনো লোভ কাজ করে নাই। তো এই আপুটারে আমি বলছি যে আমার আব্বার একটু দাপট ছিল গ্রামে আর কি, বলছি যে আপু দেখেন এখানে আমার থাকা সম্ভব না, আমি বাসায় চলে যাবো। কান্নাকাটি করছি। তারপরে আল্লাহ প্রচন্ড দয়াবান ওখান থেকে আমার ফিরে আনছে। এইটা আমার লাইফে প্রথম একটা ধাক্কা। তারপরে কি ওখান থেকে আইসা তারপর গার্মেন্টসে কিছুদিন কাজ করে আবার গ্রামে চলে গেছিলাম কিছু। পরে 2007 অক্টোবর মাসে আমার বিয়ে হয়। তো বিয়ের 4 দিন পরে জামাই মারা শুরু করছে আর কি, অক্টোবর মাসে। কেন মারতো আপু? মানে মানে কারণটা কি? তোকে আমার আসলে লাভ ম্যারেজও না, অ্যারেঞ্জ ম্যারেজও না, কবজ ম্যারেজ আর কি। এটা অনেকের কাছে ভালো লাগবে নাকি, তাবিজ কালাম করে বিয়ে করছে, এটা পরে শিকার গেছে আর কি। ও মারতো কি কারণে, ওই প্রথম আমার বিয়ের পর আমার বোনের বাসায় গেছি, ও যাইতে মানা করছে যে আমার বোনের বাসায় আমি খাওয়া দাওয়া করছি, ওর একটা বাসা ভাড়া খরচ দেওয়ার দরকার ছিল না, দিতে দেয় না। তো আমার বোনের বাসায় গেছি দেখে প্রথম মারছে। তো মানে এটা কি কোনো বড় কোনো কারণ? না, যে আমি যে হাত 12 তোলার? বছর ওর সাথে সংসার করছি, কোনো বড় কারণে আমি কখনো মাইকে, বড় কারণ আমি কই না, আমি প্রচুর ভয় পাইতাম ওরে, মায়েরে খুব উনি ভয় কি পাইতাম আমি। কোনোভাবে নেশা? হ্যাঁ হ্যাঁ, নেশা করতো, গাঞ্জা খাইতো। তো আমি তো এগুলো কিছু জানতাম না। তো বিয়ের কয়দিন পরে যে মারছে, প্রথম যে মার দিল আমার এখানে এমন একটা আঘাত করছে, তাও আমি 2 ঘন্টা অজ্ঞান ছিলাম। তারপরেও আমি সংসার ছেড়ে যাই নাই। অজ্ঞান ছেড়ে থাকার পরে প্রতিবেশীরা মাথায় পানি দিছে, তারপরে হাত পা করছে, করার পরে তারপর আবার হুঁশ হয়েছে আর কি। যখন খুব বেশি মারতো প্রতিনিয়ত, বা 1 দিন 2 দিন মারছে, বা দিনে কয়েকবার মারছে, মানে কি কারণ সে দেখাতো? আপনি জিজ্ঞেস শুধু আমাকে কেন মারছো তুমি? আমি হয়েছে কি কারণ দেখাইছে, ধরেন তিল থেকে তাল 19 বিষয়ে মারছে। যেমন ধরেন এই বিছানাটা কাপড়টা এখানে কে, বা ও গাঞ্জার জন্য গাঞ্জা খাইবার জন্য আমার কাছে টাকা চাইছে। তো আমি টাকা দিই না, 20 টাকা চাইতো। তো আমি তো জানি যে টাকা করবো, কিন্তু ও তো কাজ করতো না, বুঝছেন। রিক্সা চালাইতো, মন চাইলে কাজ করতো, না চাইলে না করতো। প্রথমবার তো গাঞ্জার লেগে, তারপরে ওই করতে কি কাজে যাইতো না। ধরেন আমি স্যালারিটা পাইলে আমার সাথে ভালো ব্যবহার করতো কোন দিন, যেদিন আমি স্যালারি পাবো তার আগের দিন, ওই দিন আর পরের দিন, 3-4 দিনের মধ্যে টাকা শেষ। তখনকার 4-5 হাজার টাকা অনেক টাকা। আমার বাসা ভাড়া ছিল মাত্র 500 টাকা, চালের কেজি ছিল 20 টাকা, লার্কি ছিল 1 কেজি লার্কির দাম ছিল 5 টাকা। তো বেতন পাইয়া আমার শ্বশুর আবার ডাবল মার্ডারের আসামি ছিল, যাবজ্জীবন জেল খাটছে। তো বেতনটা পাইয়া আমার শ্বশুরের কাছে চলে যেত। আবার সাদা সাদা শার্ট, সাদা লুঙ্গি, আর্মি কাটিং চুল, এগুলা কাটতে খুব ফ্যাশন করতো আর কি। অথচ মানে আমার কখনো কিছুই দেয় না। আপনি তো ইনকাম করতেন, তো Income- আপনার ইনকামটা পুরোটাই কি তার উপরে চলে হ্যাঁ, যেত সব নিয়ে সংসারে? যেত গা, তাহলে আমি সে দিয়ে কি দিতাম গা। কোনো ইনকাম করতো না? ওই মন চাইলে রিক্সা চালাইতো, তো ওই মন চাইলে কাজ করতো, না চাইলে না করতো, খালি একটু শুয়ে থাকতো, কিছুই করতে চাইতো না। এর জন্য তো ধরেন আবার ওই স্যালারিতে যখন পাইতাম, স্যালারি পাওয়ার আগে 2-3 দিন আমার সাথে ভালো ব্যবহার করতো, আর আমি গইলা যেতাম। আমি একটু মানে বোকা টাইপের ছিলাম তো। মানে মেয়েদের একটা সমস্যা আছে, পুরুষরা এটা এই বিষয়টা না কেমন জানি বুঝা ফেলা, যে ওর সাথে ওরে যতই আঘাত করি, ওর সাথে মিষ্টি কথা বলে তো গইলা যায়। মানে আপনি মেয়েদের দুর্বল সমস্যা। তার উপর হ্যাঁ, হ্যাঁ, আমি মানসিক দুর্বল। ভাবে। হ্যাঁ, আমি ওরা খুব ভালোবাসতাম। ওর শৈলাটা গাম্বিসি হইতে দেনে। মানে আমি একটা পর্যায়ে এমন জায়গায় চলে গেছি যে একটা সিগারেটের কষ্ট আমি ওরে দিনে, এত ভালোবাসছি। বিয়ের কত 1 বছর কয় মাসের মাথায় যেন আমার ছেলে পেটে আসে। পেটে আসার পরে ওই মায়ের তো রেগুলার চলে, 2 দিনে 1 দিন পর পরই মায়ের। সহ্য কিভাবে করতেন?
জানি না, আমি না আল্লাহ যে আমি যে এখন কেমন হয়েছি ওই রকম মাইর কিছুই খাইতে পারবো না এখন। কেমনে সহ্য করছি আমি জানি না। আমার মতো অনেক মেয়েরা মাইর খাইতো, এই বস্তিতে থাকতাম না, অনেক মেয়েরা মাইর খায় 19 এরা 20 হলে ওইটা জনমকার পিটান পিটায় আমার এরকম 2 হাত বাইন্দা বাঁশের লগে তারপর পিটাইতো। আমি করতাম কি, ওই যে লাড়কি আছে না, লাড়কি চুলা রান্না করতাম, মানে সবসময় ওই যে জমানোর একটা অভ্যাস ছিল, এক মুঠ চাল বা একটা খড়ি একটা টাকা, তো এই 1 কেজি লাড়কি থেকে একটা লাড়কি রাইখা দিতাম যে 2-3টা হইলে অন্য কিছু রান্না করতে পারবো। তো ওই লাড়কি দিয়ে আমার পিটাইতো, চমড়ার মারা মারতো। বাস ঘরের ভিতর বাইন্দা, বেড়ার গড়া ছিল, নিচে হয়েছে ময়লা পানি ছিল, টঙ্গের ঘর, তো ভিতর থেকে বাইন্দা তারপর চোরের মতো পিটাইতো। আমার মারতো আর আমি করতাম কি, পা ধরে মাপ চাইতাম যদি আমার ভুলায় মাফ করে দেন। তো আমি চিল্লাচিল্লি করতাম না, ইয়াসে না, আমার মার খেয়ে বুবার মতো থাকতাম। যদি তুই এমন মারা মারতো, মানে চিতে শুইতে পারতাম না, কাইতে শুইতে পারতাম না, প্রচুর ব্যথা করতো, আর একটা ওষুধ হয় না দেয় না কখনো, এরকম করছে। এরপর যদি কান্না ব্যথার ঠেলা যদি ওইটুকু করছে তাহলে ধরে মারছে, এরকম করছে, কিছু হইলে মার। তারপর আপু আপনি এটা থেকে বের হয়ে আসার কাহিনীটা শুনবো, কারণ আপনি যদি এটা বলেন আপনি কিভাবে বের হয়ে এসেছেন, আমার মনে হয় যে অনেকে যারা আপনার সিচুয়েশনে এখন আছে তারা অনুপ্রেরণা পাবে। হ্যাঁ হ্যাঁ, তারপর কিভাবে আমি বুকার মতো সহ্য করছি। আমি মনে করি না যে মেয়েদের এটা সহ্য করা দরকার, কারণ আল্লাহ তাআলা কখনো বলে না একটা স্ত্রী তোমার স্ত্রীর তোমার শরীরে টাচ করো। আল্লাহ কখনো কোনো একটা পুরুষের আপনি একটা পুরুষের আমার শাশুড়ি যে সেবা যত্ন করা সেটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আমার দায়িত্ব সব আমার স্বামীর। আমার শাশুড়ির জন্য কিছু করার দায়িত্ব আমার স্বামীর, আমার না। আমি যেটুকু করবো সেটা আমার আন্তরিকতা। অবশ্য আমার দায়িত্ব হচ্ছে আমার সন্তানরে মানুষ করা আর আমার স্বামীর সংসার দেখাশোনা করা, এইটুকু, এর বাইরে কিন্তু না। কিন্তু আমাদের বাংলাদেশের পুরুষদের মাইন্ডসেট এত নেগেটিভ, এরা মনে করে ঘরের বউ আনছে না দাসী আনছে, মানে এরে মারবো, এরে পিটাবো, এরে কামাই করে খাইবো, এর দাসী বান্ধি, এর শরীরটারে ভোগ করবো, এর যা খুশি তাই করবো, কিছু করতে পারবো না, করতে পারবো না, মানে স্বামীর পায়ের তলে ব্যস্ত। এইটা হচ্ছে পুরুষের মাইন্ডসেট। স্বামী হচ্ছে আমার একদম একদম ভক্তির জিনিস, সে হয়েছে দুধের দেওয়া তুলসী পাতা, তার কোনো দোষ নাই, তারা যা খুশি তাই কইরা বেড়াইবো, আর আমরা কিছুই করতে পারবো না। তো আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নারীর স্বাবলম্বী হওয়া দরকার, নিজের একটা শক্তি দরকার। একটা নারীর শক্তি হয়েছে তার কর্ম, তার কাজ, তার টাকা। এটা প্রত্যেকটা মেয়ের হওয়া দরকার, নাহলে মেয়ের এভাবে এভাবে শেষ হয়ে যাবে আমার মতো। আমি তো ধরেন একটা পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছি যে এখান থেকে বের হয়ে আসবো। অনেকবার চেষ্টা করছি যে কিছু টাকা জমাইয়ে কাজে বেসে গেছি, আবার কাজে বেসে যাই, আবার বুকের ভিতর প্রচন্ড যন্ত্রণা করতেছে। খুব খারাপ লাগতেছিল যে না থাক। আমি আচ্ছা দেখি এই টাকাটা সংসারে ব্যাংকে দেখিনি ভালো হয়, আবার মুরব্বীরা বুঝাইতো একটা বাচ্চা কাছে হইলে ভালো হয়ে যাবে না। আমার প্রথম সন্তান যখন আমার পেটে আসছে তারপর ধরে পিটাইতো, আবার মারতো কি লেগা, মানুষ যদি জিগাইতো যে মারছিস কি লেগা, তার বাচ্চা কাছে না হে লেগে মারে। আবার যখন বাচ্চা পেটে আইসে হে লেগে মারছে, বাচ্চা নেই গেলে ওই যে এখন চাকরি করতে পারবো না, খাইতে পারবো না, টাকা দিতে পারবো না, এখন টাকা দিতে পারবো না। আমার বাচ্চা পেটে আসছে, আমি ভাতও পাই নাই, 20 টাকা বাজার দিচ্ছে, 20 টাকা, বুঝছেন, টেইলার্সের দোকানে জুটাইয়ে রান্না করছি, বাসার সামনে বস্তির সামনে থেকে ময়লা টুকাইয়ে। তার কি নিজের সন্তানদের প্রতি টান ছিল না? কোনোদিনও ছিল না, কখনো না। মেয়ের যে আবেগী, বুঝছেন, বাঙালি নারীদের আবেগী, স্বামীরা করে কি ওই একটু ভালো ব্যবহার করে আর গইলা জায়গা, এটাই হচ্ছে পুরুষের একটা বিষয়, শিয়ানিপানা, অনেক শিয়ান পুরুষ। আর এখনো যে দেখে না ডিভোর্সের হার বাড়ছে, মেয়েরা সচেতন হইতাছে, এজন্য হার বাড়ছে। ডিভোর্স আগেও হয়েছে মনে মনে, এখন তো সরাসরি হচ্ছে, আগে ডিভোর্স মনে মনে হয়েছে। একটা নারী তার স্বামীরে মনে মনে অনেক আগে ত্যাগ করে দিছে, খালি সন্তান, সামাজিকতা, মা বাবা, এই কারণে সে আবদ্ধ থাইকা ভিতরে ভিতরে শেষ হয়ে গেছে, বলতে পারে না। তো এত মেয়েরা কথা বলে, তাও কিছু মেয়েরা বলে, এর জন্য মেয়েরা ভালো না, কথা বলে দেখে ভালো না। মেয়েরা প্রকাশ করতে পারবে না, তুমি দাসী, তুমি আমার গোলাম, আমি তোমার বিয়ে করছি, তুমি গোলাম। প্রকাশ করলেই মেয়ে ভালো না, ওই মেয়ে খারাপ হয়ে গেছে, স্বামীর কাছ থেকে আলাদা হয় মেয়ে খারাপ। কেন আলাদা হইলো? একটা ঘটনা ঘটার অতীতটারে কেউ দেখে না, ঘটনা ঘটার পরে একটা বাজে বাজে কমেন্ট সবাই করতে পারবে, কিন্তু তার পিছনে ঘটনা কেউ দেখবে না। সে প্রতি সেকেন্ডে তার কি পরিমাণ দুঃখ, কষ্ট, যন্ত্রণায় গেছে, তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, তার কথাগুলো শোনার মতো কেউ নেই, বলার মতো কেউ নেই, কারো বলতে পারে না, এক আল্লাহ ছাড়া। সেজদায় পড়ে সে কান্না করছে, বুকে ব্যথা, প্রচন্ড বুকে ব্যথা, কারো বলতে পারে না, নিঃশ্বাস নিতে চায় না, সে প্রতি মুহূর্ত লাশ,
সে পারে না, খালি দায়বদ্ধতা ওই যে আল্লাহর কাছে আত্মহত্যা করার মহাভাব, তাই মরতে পারে না। হাজারো নারী এভাবে এখনো বেঁচে আছে। এখনকার ডিভোর্সটা এখন ডিভোর্সের অনেক কারণ থাকে। এখন হয়েছে কি সোশ্যাল মিডিয়ার যুগ, তারপরে অনেকটা ছেলেদের একটা তৃতীয় পার্সন থাকে, কিছু মেয়েদের তৃতীয় পার্সন থাকে, স্বাভাবিক, এটা থাকে। কিছু মেয়েদের থাকে তৃতীয় পার্সন, কিছু ছেলেদের থাকে। আবার ধরেন দেখা যাইতেছে কি স্ত্রী এখন আর ভালো লাগে না, নতুন একটা চাই, ওই যে 4 বিয়ে হালাল, নতুন একটা চাই। কিন্তু এই যে একটা পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারবো, এই আয়াতের পরে আল্লাহ কি বলছে, তুমি ইনসাফ করতে পারবা কিনা? ইনসাফ তো করতে পারবে না। ইনসাফ তো নবী রাসূলরা করছে, তোমাদের চিন্তা ভাবনা তো এরকম না। তোমরা প্রথম স্ত্রীর সম্পূর্ণ দিয়া যদি রাখতে পারো, তার দ্বিতীয় বিয়ে করো। কিন্তু তুমি তো প্রথম স্ত্রী ঠিক রাখতে পারো না, তার ভরণ পোষণ, ভালোবাসা, দায়িত্ব, তার মনটাই তো তুমি বুঝো না সে কি চায়। একটা নারী দেখেন, বাবার বাড়ি একটা মা তার বাচ্চা পেটে আসছে, কত কষ্ট করতেছে, তারপরে গর্ভবতী, তারপরে সে বাচ্চারা যদি নর্মাল ডেলিভারি হয় কি পরিমাণ পেইন হয় যার হয়েছে সে জানে। তারপরে এই বাচ্চা লেদা থাকা অবস্থায় এই যে বাচ্চারা বুকে দুধ খাওয়াইতে হয় দিনের পর দিন, তার রাত কেমন কাটে, দিন কাটে জানে। এই যে বুকে দুধ আসার পরে যে তার কি পরিমাণ ক্ষুধা লাগে, তার যে ব্লিডিং গুলা হয়, এটা পুরুষের হয়? পুরুষ বুঝবে? ওর তো কখনোই বুঝবে ওই না। ব্যথাটা একটা পুরুষ বুঝবে? কখনো বুঝবে? কখনো তারপরে বুঝবে না। এই একটা মেয়ে বাচ্চা যদি হয়, অনেক কথা শুনতে হয়, মাইয়া হয়েছে, মেয়ে হয়েছে। অনেক কথা শুনতে হয়। তারপর করবো কি, এই মেয়েটারে কষ্ট কইরা বড় কইরা আরেকজনের ঘরে দিয়ে দিতেছে, তোমার জন্য প্রস্তুত করতেছে, তোমার সুখের জন্য, তোমার সংসারে। আর একটা তোমার এই যে একটা মেয়ে দেখেন, ধরেন আমি একটা ঘরের যদি কাজ করি 3-4 ঘন্টা একটা স্যালারি পাবো, রান্নার কাজ করলে, কাপড় ধোয়ার কাজ করলে, হাঁড়ি পাটের ধোয়ার কাজ করলে, বাচ্চা সামাল দিলে, তারপরে তোমার যে ফিজিক্যালি যে একটা আছে ওইটা যদি আমি ম্যানেজ করি, আমি তোমার কতগুলা টাকা করতেছি গা। কিন্তু তুমি কি করতেছো আমার সাথে? কি করতেছো? আমার ফিডব্যাক কি দিচ্ছ? তোর মাইয়া, তোর পোলা তুই দেখবে, যে আমার সন্তান দুইটা আমার আমার হে বিয়ে করে নিছে গা। সে কি বিয়ে করে হ্যাঁ ফেলেছে? বিয়ে করছে, একটা বাচ্চা হয়েছে। আপু একটা প্রশ্ন, যখন বড়রা বলে যে একটা বাচ্চা নিয়ে নাও সংসার ঠিক হয়ে যাবে, এটা ওটা ভুল ধারণা। কতটুকু সত্য? এইটা একদম ভুল ধারণা। একটা মানুষকে বিয়ের পর আমি মনে করি 2-3টা বছর দেখতে হয় একটা নারীর, দেখে তারপর বুঝতে হয়। একটা বাচ্চাই না, এই বাচ্চার জীবনটা আমার নষ্ট করার আমার কোনো অধিকার হয় না, কোনো মানেই হয় না। এর সাথে আমি বাকি জীবন থাকতে পারবো কিনা সেটা দেখতে হবে। এই যে আমার বাচ্চার জীবন কি হইতেছে, বাবা ছেড়ে ভালো আছে? কোনোদিনও না। আগে দেখতে হইব যে মানুষের সাথে আমি চলতে পারবো কিনা। হ্যাঁ, অ্যাডজাস্ট করার দরকার, একটা নারীরও অ্যাডজাস্ট করার দরকার, একটা পুরুষও দায়িত্ব পালন করো, নারীও করবে, দায়িত্বশীল হও। আপু আপনি ডিভোর্সটা কিভাবে দিলেন? আমি ওই যে অনেকবার চেষ্টা করছি, বিয়ে যখন হয়েছে, বিয়ের হওয়ার মনে হয় 2-3 বছর পর থেকে অনেকবার চেষ্টা করছি আমি। 100বারও বেশি চেষ্টা করছি তালাকের সিদ্ধান্ত নেওয়া, যখন দেখছি যে না আর পারি না, আর আমার সম্ভব না। কিন্তু আত্মহত্যা করতে চাইছি অনেকবার, অনেকবার আত্মহত্যা করতে চাইছি। আবার ফ্যানের দিকে তাকায় চিন্তা করছি যে গলায় ফাঁসি দিব, গলায় ফাঁসি দিলে তো এর তো কোনো ভবিষ্যৎ নাই, ও আরেকটা বিয়ে করে নেব, তা আমার সন্তানের কি দশা, মরে গেলে তো কিছু হবে না, আমার এখান থেকে বের হইতে হবে। তাও বুঝছি দেরি করে। আমি মনে করি না মেয়ে মানুষের এত এত সময় নষ্ট করা দরকার নাই। তুমি যদি বোঝো যান তুমি হ্যাঁ হ্যাপি না, এখান থেকে বের হয়ে আসো, অপশন আছে। আল্লাহ বলে নাই, আল্লাহ কোথাও বলে না যে তুমি এখানে একেবারে পইরা মইরে এখানে থাকো, অপশন আছে। তুমি আবার বিয়ে করো, বিয়ে করে নাও। একটা মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেতে যা প্রথম যে স্ত্রী ছিল তার তো অনেকগুলো বিয়ে হয়েছে, তাতে কি হয়েছে? বিয়ে করছে, যে তো খারাপ কিছু করতেছে না, বিয়ে করে নাও। তোমার এখানে পইরা থাকতে হইবে, এই পুরুষের সংসার করতে হইবে, তার কোনো দরকার নেই, কোনো মানেই হয় না। আমি হ্যাপি না এখানে, আমারে বুঝতেছে না, আমি আমার স্বামীর কাছে হ্যাপি না, আমারে বুঝতেছে না, সে আমারে সম্মান দিতেছে না, সে দায়িত্ববান না, দায়িত্ব পালন করতেছে না, তো তার কাছে থাকার তো কোনো মানে হয় না। যেখানে আমি হ্যাপি থাকবো, জীবনটা একটুখানি, কয়দিনের জীবন? বাংলাদেশের মানুষ 60-70 বছর বাঁচে, একটা মেয়ের বিয়ে হয় কত 20-25 বছরে, তারপর কয়দিন আর বাঁচবো? যদি আমি আমার সময়ের একটা দিন যদি মনে করেন আমার জীবন থেকে একটা সেকেন্ড চলে গেছে, ওটার ফেরত আসবে না, সম্ভব না। তাই আমি মনে করি কোনো নারীরই ঘুণ পোকার মতো ভিতরে ভিতরে শেষ হয়ে যাওয়ার কোনো মানে হয় না। মেয়েদের কাজ করা খুব জরুরি দরকার। আপু আপনি এত প্রবলেমেটিক একটা সম্পর্ক থেকে এত অত্যাচারিত হয়ে আজকে আপনি একজন উদ্যোক্তা, এবং বিভিন্ন টিভি চ্যানেল, বড় বড় নামকরা সবাই আপনাকে কভার করছে। শুধু টিভি চ্যানেল না, আপনি অ্যাওয়ার্ডও পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমি 2টা অ্যাওয়ার্ড পেয়েছি। ব্যবসার শুরুটা কিভাবে?
ব্যবসা শুরু বিশেষ করে হয়েছে কি সততা থাকতে হবে। আর আমি ওই যে ছোটবেলা থেকেই নতুন কিছু ওই যে ব্যবসাটা কিভাবে ভাবলেন? আপনি তো অন্য অনেক কিছু না, আমি করতে অনেক পারতেন। সেক্টরে কাজ করছি কিন্তু হয়েছে আচ্ছা, কি, তাহলে আপনার প্রথম কাজ, প্রথম বেতন? প্রথম কাজ প্রথম বেতন আমি বাড়ি থেকে, আমি গ্রামে যখন ছিলাম ধানের বীজ আছে না, বীজ তোলে, হুম। তো 1 পণ বীজ মানে আহ, উম, চার আটিতে 1 জোড়া হয় না জানি কি ভুলে গেছি, এরকম 1 পণ বীজ হলে 5 টাকা দিত। ওই 5 টাকা পাইছিলাম। তারপরে পাইছি প্রাইভেট পড়াইয়া, কিন্তু পড়াশোনার খুব ইচ্ছা ছিল। তো আমি একটা জিনিস কি, আমি সব জায়গায় মিশতে পারি, আমার গ্রামের মানুষও খুব ভালোবাসে আমার, বুঝছেন। তারপরে কি যে ঢাকা শহর আসছে। ঢাকায় এসে প্রথম কাজ? ঢাকায় এসে প্রথমে আমি একটা বাসার বান্দা বাসায় কাজে গেছিলাম, আমার বড় বোন দিয়ে আসছিল। তো ওই বাসা যে গেছিলাম, উনি আসলে ইয়াতে ওই যে পাইলটে চাকরি করে, উনি আমার পড়াশোনা করাইতে চাইছিল। তো ওখানে খুব হ্যাপি ছিলাম আর কি। তো গ্রামের মানুষ তো অত কিছু বুঝতাম না, এসি ঘর ঠান্ডা ভাল লাগতো না, তারপরে আবদ্ধ ঘর ভাল লাগতো না, কিন্তু ধরেন ইয়া করাইতো, উনি ভালো ভালো ড্রেস পরাইতো, বুঝতেই দিত না যাবে কাজের মানুষ। একটু খামখেয়ালিপনা করে চলে আসছিলাম আর কি। ওখানে বেতন কত ছিল? 500 টাকা বেতন ছিল, অনেক আগের ঘটনা। তারপর আবার গ্রামে চলে গেছিলাম, গ্রামে যে আবার স্কুলে ভর্তি হয়েছি, ভর্তি হয়ে আবার ওই যে আব্বা মারা গেল। এই সবকিছু ডিভোর্সের পরে, তাই না? না না, ওই যে বান্দা বাসায় ঢুকছি তো ছোটবেলায়, যা আমি ছোটবেলায়। বড় বোনের সাথে ঢাকায় আসছিলাম, তখন ওই যে বান্দা বাসায় গেছিলাম। আমার তো গার্মেন্টসে নিব না, বান্দা বাসায় গেছি, ওখানে অল্প দিন ছিলাম। তো বান্দা বাসায় ওনার তো পাইলট ছিল, মানে ভালো ভালো খাবার ছিল, ভালো ভালো শ্যাম্পু, দেখতে সে সুন্দর হয়ে গেছিলাম। গ্রামে গেছি পর মানুষ চিনে না আমারে, সবাই মানে মানে মুটকি কয়ে ডাকতো আর কি, অনেক সুন্দর হয়ে গেছে, এরকম ফর্সা, সবকিছু যত্ন পাইছি, অনেক ভালো ভালো খাবার পাইছি। তারপর আবার কি আবার ঢাকায় চলে আসতে হয়েছে, ওই যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো না। আচ্ছা আপু, বের হয়ে আসলেন, ডিভোর্স দিলেন, 2টা বাচ্চা ছিল, তো অবশ্যই ফাইন্যান্সিয়াল একটা আপনার উপরে চাপ ছিল। তো কি শুরু করলেন, কিভাবে কি করলেন? ডিভোর্সের পরে হ্যাঁ। ওই যে বাড়িতে এই যে একটা ম্যাডাম আমার 2000 টাকা দিছিল, বাড়ি গেছি যাইতে তো ভাড়াও শেষ হয়ে গেছে। ঢাকায় যখন মেয়েটারে রাইখা, ছেলেটা তোর বাবার কাছে, মেয়েটারে রাইখা ঢাকায় আসছি, তখন আমার কাছে টাকা নাই। তো করোনার সিজন ছিল, করোনার শেষের দিকে। তো আমি ভাবছি বান্দা বাসায় যাবো, তো এক যে কথা বলছি, ও বাসা হয় না কাজ আর কি। পরে ভাবলাম আমি যেহেতু কাজ জানি, আমি অনেক যোগ্যতা আছে, কাজ জানি, কাজ করি। তো হ্যালোটাসে যোগাযোগ করলাম, ওরা বললো যে স্যালারি 8,000 টাকা স্যালারিতে কাজ করবে, তো ট্রেনিং নিতে হইব। আগে অবশ্য ওখানে কাজ করছিলাম আমি, ট্রেনিং এর জন্য 15 দিন ট্রেনিং দিতে হবে, 15 দিন পরে স্যালারি আর কি। তো আমি আমার এক চাচির কাছে, পরিচিত এক চাচির কাছে গেছিলাম, কইছি কি আমি শুধু আপনার বাসায় রাত্রেবেলা একটু ঘুমাবো, একটা মেয়ে কিন্তু নিরাপদ কোথাও না, ঘুমানোর জায়গা নেই আমার। মানে আমার জীবনে সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল এটা, এত কষ্টের মধ্যে আমি, আমার জায়গা নাই থাকার। করোনা সিজন চলে, তো ওনাদের বাসায় আমি গেছি, যাইয়া আমার একটা লেদার ছিল সাথে, খাওয়া তো হতো না, শুধু আমার বাসায় থাকবো, রাত্রিবেলা শুধু একটু ঘুমাবো, আইসা মাসে কিছু ইয়া দিয়ে দেবো আর কি, হয়তো 1,000 বা 1,500 টাকা এরকম দিতাম। তো একদিন রাত্রিবেলাও থাকতে পারিনি, বলছে আসমা বাড়িওয়ালা চিলাচিলি করতেছেন, থাকতে পারবি না। তখন মনে হয় আমি দুনিয়াতে নাই, অত 10:30 বাজে, কই যাবো এই মুহূর্তে আমি। তখন তখন কি করলেন? তখন আর কি করবো, ওই হাতে টাকাও নাই, মানে একটা বাসা নেবো যে হাতে টাকা নাই, কোনো কিছু নাই, শুধু একটা লেদার মধ্যে কিছু জামা কাপড়, এইটুকু, আর কিছু না, আর পাতলা একটা কাঁথা। তখন কি নদীর কিনারে বস্তির মধ্যে একটা বাসা নিছি, 1300 টাকা রুম ভাড়া, বাসা নিছি। তারপরের দিনটা তো যে হ্যালোটাসে কাজ শুরু করছি, ওই ট্রেনিং এর জন্য ওই তখন 40 টাকা গাড়ি ভাড়া দিত, 30 টাকা গাড়ি ভাড়া যাইতো। সকালবেলা 5 টাকা দিয়ে 1 কাপ চা খাইতাম, আর কোনোদিন খাইতামও না, অফিসে যাইয়া ট্রেনিং এর অবস্থা, ট্রেনিং এ যাই খাইতাম। ওই 10 টাকা দিয়ে 3 দিন ওই বাসা তো নিছি আমি, ওই বাসা লেদার আছে, ওই মাটিতে ঘুমাই আমি, কিছুই না, একটা পাটিও নাই, ফ্যান না, লাইট না, কিচ্ছু না। তারপরে 30 টাকা জমাইয়া একটা শিকল কিনলাম, বেড়ার ঘর, যেহেতু নিরাপদ না, আমি শিকল ছাড়া তো করা যাবে না। যাই হোক, এরকম ওই 10 টাকা 10 টাকা করে জমাইয়া একটা শিকল কিনি, তারপরে একটা মগ কিনি, একটা ট্যাবের নিচে গোসল করছি, যে ট্যাব আছে না, ট্যাবের নিচে গোসল করছি, ইয়া নাই, কিছুই নাই। আর আমি কারো কাছে চাইতে পারি না, চাইলে বালতি মগ কিচ্ছু ছিল না। এরকম করে কইরা আর কি, ওই দুপুরবেলা তো অফিসে লাঞ্চে খাইছি ওইখানে, সকালবেলা অফিসে কোনোদিন খাইছি, কোনোদিন খাইনি, আর কোনোদিন রাত্রে বেশিরভাগ না খাইয়া থাকতাম।
কারণ ওই যে আমার পজিশন না এখানে, আমি একটা খারাপ পজিশনে আছি। ছোট বোনের বাসায় গেলেও ছোট বোন করতো, কিন্তু বোন জামাই পছন্দ করতো না, বুঝছেন। আসলে ওই যে বলে না, তেল মাথায় সবাই তেল দেয়, তাই আমার এখন সবাই তেল দেয়, বুঝছেন। সবার কাছে এখন আসমা খুব দামি। আমার এখন কেউ মানে জোর করে আমার তুই সময় দাস না, মানে তুই খুব বড় লোক হয়ে গেছিস, আমার অনেকেই বলে, খুব কাছের মানুষ বলে। তা আমি ব্যস্ত প্রচুর। আমার স্বপ্ন আমার অনেক মানুষের জবাব দিতে হইব, আমার যে বড় হইতে হবে এর পিছনে অনেক কারণ আছে। অনেকগুলো মানুষের, যে মানুষগুলো আমার খুব কাছে থেকে ঠকাইছে, প্রচুর ঠকছি একদম। আমার পেটের সন্তান আমার ঠকাইছে, আমার রক্ত আমার ঠকাইছে। আর বাইরের মানুষ তো সুযোগ পাইছে, আর স্বামী তো প্রচন্ড ঠকাইছে। সারা জীবনের ইনকাম খাওয়াইছি, বুঝছেন। এই যে 12 বছর সংসার করছি, এর মধ্যে তো ধরেন 1-1.5 বছর কাজ করতে পারি নাই। আর ভালো সেক্টর, তখনও ব্যবসা করছি। ওই সংসারে থাকা অবস্থায় হয়তো বাসায় কাজ করছি, নয়তো মার্কেটে, নয়তো মেডিকেলে, নয়তো কাপড়ের ব্যবসা করছি, নয়তো টেলার্সের দোকানে কাজ করছি, বাঙ্গারের দোকানে কাজ করছি। বাচ্চা দুটো থিয়া কতবার বের করে দিছে, 2টা বাচ্চা নিয়ে অনেক বের করে দিছে। রাইতে বেলা পাও ধরে কানতাম। আমার বাচ্চার কাছে যখন পেরে থাকতো, যে ক্ষুধা লাগতো, বুকে দুধ খাইতো, কানতাম পাও ধরে, একটু বাজার দিয়ে, দিত না। তারপরে ঠিক মতন খাবার দিত, বাজার দিত 20 টাকা, 20 টাকা, 30 টাকা। সারা মাসে হিসাব করতাম, সারা মাসে 700-800, বেশি গেলে 1200 টাকা হিসাব করতাম। অনেক মানুষ খাবার নষ্ট করে। হ্যাঁ, একদিন আমার পাশের ঘরে এক ভাবি, জানেন, আমার প্রচন্ড প্রচুর খিদা পেটে। তারপরে ওই ভাবি আমার ডাইকা ভোলা ওনাদের বাড়ি, আল্লাহ ওনার ভালো করুক, পরে 1 প্লেট ভাত দিছে, বড় একটা মাছ দিছে। আমি না কান্না করে দিছি দেখে, জানেন। অথচ বাবার বাড়ি আমি কখনো খাবারের কষ্ট করিনি। আমার আব্বা ব্যবসা করতো, মানে ক্ষুধা জিনিসটা কি আমি তখন বুঝছি। আমার ছেলে তো বুকে দুধ পাইতো না, মেয়ে পেটে, ছেলে খাইব কইতা। মানুষের বাসা থেকে মার টোকাই না খাওয়াইছি, ভাতের মার। আবার ওই যে ট্রাকে চাউল আনলে দিলে কেউ আবার 1 কেজি চাল দিত, আবার কেউ 500 টাকা দিত তাল মিশি আনার লেগে। আর তো এভরিথিং বড় বোনের বাসা থেকে কম বেশি সবসময় আনতাম। পরপর 2টা বছর একদম জাহান্নামের মতো গেছে আমার জীবনে। সবচেয়ে বেশি হয়েছে মার খেয়েছি, না খেয়ে রয়েছি, পা ধরে কাঁদছি প্রচুর। বাচ্চার বুকে দুধ খাইলে মায়ের খুব ক্ষুধা লাগে। প্রতিদিন কি মনে হতো যে কালকে মনে হয় ভালো হয়ে যাবে? হ্যাঁ, এটার জন্যই ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ভালো হয়ে যাবে, ওই যে আমার প্রত্যাশা ভালো হয়ে যাবে। আর পাগলের মতো ভালোবাসতাম, মানে প্রচুর। ও আর জমের মতো ভয় পাইতাম। ও আমার মানে রিক্সা চালাইতো না, বুঝছেন, কাজ তো ঠিক মতো করতো না, পথের দিকে চাইয়ে থাকতাম কোন সময় আইব। ভালোবাসতাম প্রচুর। আর যদি 19-20 হইলে ধরে মারবো, কিছু হইলে ভয় পাইতাম, প্রচুর ভয় পাইছি। আমার ছুরি লইয়া আমার বাচ্চারে মারবো, কোপাইবো লেগে। আর আমি মানুষের বাথরুমে যাই পলাইছি, বুঝছেন, ওই যে ভাঙ্গাচোরা বাথরুম আছে না, এই বাথরুমে পলাইছি। তারপরে যে মানুষের ঘরের ভিতরে ঢুকিয়া মশারির তলে পলাইছি বাচ্চা নিয়ে। মানে অপ্রত্যাশিত হয়েছে। এই রিক্সা চালাইতো না, করতো কি, মানি ব্যাগটা পাশের ঘরে বাবির কাছে দিয়ে আসতো, অথচ আমি তারে পাগলের মতো ভালোবাসি, বুঝছেন। তো এই ঝালমুড়ি খাইতে মন চাইলে না, মুড়ি 5 টাকার মুড়ি, 5 টাকার চানাচুরি ডাই না ভর্তা করে মানুষ লইয়া খাইতো। চালতা ভর্তা, বড়ই ভর্তা, পাশের ঘরে মানুষ। আপনাকে দিত না, না, কখনো না। ভালোবাসা জিনিসটা কি আমি ওর কাছ থেকে কখনো পাইনি, কিচ্ছু না। মানে একটা স্বামীর কাছ থেকে ভালোবাসা, যত্ন, সম্মান, সাপোর্ট কিছু পাইনি ওর কাছ থেকে 12.5 বছরে। অনেকবার আলাদা হয়েছি, অনেকবার। বাচ্চা কাছে যখন বড় হয়ে গেছে তারপর অনেকবার আলাদা হয়েছি। সোয়েটারে চাকরি করছি, আলাদা যায় মার্কেটে চাকরি করছি, আবার বিহায়ের মতো আবার আয়া পড়ছি। কখনো আমি নিজে আইছি, কখনো বা ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার আনাইছি। আমার কইতো, তুই যদি আমার এইরকম ভয় দেখাইতো, তুই যদি আমার সাইরা যাস, তোর মায়েরে মার্ডার করবো, তোর বাইরে মার্ডার করবো, আর তোর বোনের। ওই যে ওর বাবা ডাবল মার্ডারের আসামি ছিল, ভয় পাইতাম, খুব ভয় পাইতাম। ওই ইমোশনাল ব্ল্যাকমেলটা সবসময় ছিল। আমি তো ওর একটা অপশন ছিলাম। পরপর 2টা বাচ্চা হয়েছে, ওই আর তো মানে পুতুল আমি ছিলাম। মানে আমার যেভাবে নাচাইছে সেভাবে নাচছি, যা খুশি তাই করে বেড়াইছি। আর মানি ব্যাগের ভিতরে একটা মেয়ের ছবি ছিল, 4টা কাগজে বাস করা। 7 বছর ছবিটা আমি দেখছি, কিছু কইতে পারিনি। আপনি কি করতেন? এটা কি তার সম্পর্ক ছিল আগে? বলতে পারি না, আমি জানি না, আমি জিজ্ঞেতে পারি না কখনো।
কখনো জিজ্ঞেস করেন না, না। আমি ওরে খুব ভয় পাইতাম, একটু ভালোবাসতাম প্রচুর। ওর শরীরে একটা গাম্বিসি হইতে দেয় নাই, ওর লঙ্গিটা ছিদ্র হইতে দেয় নাই। মানে ও যদি কইছে না বিরিয়ানি খাইতে মন চায়, মানে আমি মনে হয় কি কেমনে রেডি করুন, বুঝছেন, যা চাইছে। মানে মোট কথা আমি স্বামী, ও পুরুষ, ও বউ, বুঝছেন। আমি পুরুষ সব ক্ষেত্রে, আমি এখনো সেই পুরুষের মতো ভূমিকা পালন করি তো সব ক্ষেত্রে, যে সন্তান পালন করতেছি আমি সব সময়। আর আল্লাহর একটা রহমত কি, আল্লাহ মানে না কেমন জিনিস সব ম্যানেজ করে দেয়। আপু আপনার ট্রেনিং এর পরে তারপরে ব্যবসাটা কিভাবে শুরু করলেন? কি ভেবে আসলে যে না আমি ব্যবসা শুরু করব? ওই যে আমার সবসময় কিছু না কিছু করার ইচ্ছা ছিল। তারপর আর কি, ওই যে হ্যালোটাসে ট্রেনিং নিলাম, ট্রেনিং এর পরে 8,000 টাকা স্যালারি পেলাম, একটা চকি কিনলাম 300 টাকা দিয়া। ওই চকিটা 4 বছর রাখলাম বাসায়। ওই 300 টাকা চকি কিনে আস্তে আস্তে যে একটা একটা করে হাঁড়ি পাতিল কিনি, এভাবে করে ওর বাসার পিছনে বাসা নিয়েছি, যে আমার ছেলে আমার কাছে আসতে পারবো, মেয়ে ওই বাসা যাইতে পারবো। মানে আমি আলাদা হয়েছি দেখে যে আমার মেয়েটারে আমি খাওয়াইতেছি পড়াইতেছি, যে ওর থেকে আলাদা করে দেবো, ওই রকম চিন্তা ভাবনা ছিল না। আমার চিন্তা ছিল যে দুইজনে মা বাপরে পাক, বুঝছেন, ছোট। তো ওইখানে বেশি তালাকের পরও আমার মারছে, বুঝতাম না যে এখন যা হয়েছি তাহলে তোরে মামলা করে দিতাম, আমি বুঝি নাই, বুঝছেন। তালাকের পরেও আমার মারছে। তারপর আর কি ওই হ্যালোটাসে কাজ করতে থাকলাম। ভাবলাম যে না, হ্যালোটাসে আমার কাজ করার সময় একটা বাসায় গেছিলাম, ধানমন্ডি 1 নম্বর রোডে 5 নম্বর হাউসে। তো ওখানে আমার প্রচুর মারছে, টর্চার করছে প্রচুর, মানে 4 ঘন্টা, এটা হচ্ছে ঘন্টা ভিত্তিক। তো প্রচুর মারছে, বাপরে বেকায়দায় মারছে, মানে ওভাবে ঘরের কাজ কেউ করে না। আমার এখানে, উনি এখানে বসে, সামনে বসে আমি কাজ করতেছি, আমার এখানে লাথি মারছে, পিছনে বসে এখানে মারছে। তারপরে হামাগুড়ি দিয়ে। আপনার এই আছে প্রাক্তন যে সে নাকি? না না, ওই যে কাজে গেছিলাম, ওই কাজে ওই লোক, মানে ওখানে মহিলা? হ্যাঁ হ্যাঁ, মহিলা। ওখানে মহিলা আপনার গায়ে হাত তুলেছে? প্রচন্ড মারছে, ইমোশনাল ব্ল্যাকমেল করছে। তারপরে মেন্টালিটি টর্চার কিরকম করছে, ধরেন আমার এখানে বসাই না, হামাগুড়ি দিয়া চিপা ঘর থেকে ওয়াশরুমে নেওয়া হয়েছে, দাঁড়াইতে দেয় নাই। তারপর ধরেন এই যে একটা কাপড় দিয়ে না, এভাবে একটা ইয়া দিছি না, এই যে ফুল, ওটাকে হচ্ছে আপনার 4 ঘন্টা কাজের জন্য গেছিলাম হ্যালোটাস থেকে। আচ্ছা আচ্ছা। তারপর ধরেন এই যে একটা কাপড় নেকড়ায় না, নেকড়ানোর পরে 1 ফোঁটা পানি নিচে পড়লো, এই লোকে ধরে মারছে, লাথি মারছে। আবার যে কাপড়টা আছে না, ধরেন আমি এটা দিয়ে বুঝাই, এই কাপড়টা আছে না, 4টা ভাঁজ কইরা এবার ভাঁজ করতে হবে, ভাঁজ অসুন্দর হইলে ধরে মারবে। এভাবে একটা নিছি না, দ্বিতীয়বার এরকম আনলাম কে, দিছে লাথি। কিন্তু এটা উনি কিভাবে করলো? এটা তো আইনগত ওইখানে তখন আওয়ামী লীগ আমলের ওনার খুব ছিল, দাপট ছিল, ওনার বাচ্চার সাথে উনি টর্চার করে। যে প্রতিষ্ঠানের জন্য কাজ করতেন, প্রতিষ্ঠান কিছুই করে না, প্রতিষ্ঠান শুধু, আমি মেন্টালিটি ভাবে অসুস্থ হয়েছিলাম, এর জন্য আমার শুধু 1600 টাকার মেডিসিন কিনা দিছে। আমি বুঝতাম না তো যে এটার জন্য কোনো অ্যাকশন নেওয়া যায়, কিন্তু 999 ফোন দিছিলাম, পুলিশ আসছিল। 4 ঘন্টা ধরলেন না, শুনে না, বললাম না, ঝাড়ুটা দিছে না, ঝাড়ু দিয়া, মানে এটার ভিতর থেকে ঝাড়ু দিয়ে আপনি যে বাইরে নিব না, একটা টেবিল তো ঝাড়ু দিয়ে ভিতরে নিচ্ছে। তো আমি এভাবে হামাগুড়ি, লড়াও যাবে না, বুঝছেন, এভাবে হামাগুড়ি দিয়া, বুঝছেন, একটু একটু বৈশা হামাগুড়ি দিয়া, বুঝছেন কি একটা অবস্থা, জানেন না। আপনি কোনোভাবে ওখান থেকে বের হওয়ার সিস্টেমটি, এখান থেকে আমার বের হওয়ার কোনো অপশন আছে বলেন? না, কোন অপশন আছে? আমার ব্যাগটা এখানে, আমি চাইলে কিন্তু এটা দরজা দিকে আমি 4 বার তাকাইছিলাম, বুঝছেন, চাইতে পারি না। যদি দরজা লক করা তো কিন্তু আমার মাইরে ফেলানোর হুমকি দিচ্ছে কয়েকবার। আমি তো বুঝতেই পাইনি ওখান থেকে জীবিত ফিরে আসতে পারবো। এরকম মানুষ এখন আছে, মানে তারা একজন হেল্পিং হ্যান্ড নিল 4 ঘন্টার জন্য এবং এইভাবে টর্চার করলো 4টা ঘন্টা। বাপরে বাপ, যা করছে আল্লাহ। 4 ঘন্টায় আমি ওখানে মৃত, জানেন। আমি ড্রেস নিয়ে গেছি, ড্রেস আছে ওখানে, উনি একজনই ছিল, ওই মহিলা ছিল, আর ওনার 2টা বাচ্চা। বাচ্চার পরও টর্চার করে, তো বাচ্চার পরও টর্চার করে, আমি দেখছি নিজের বাচ্চার উপরে, বুঝছে, নিজের বাচ্চা। ওখান থেকে বের হলাম কেমনে, ওই বাচ্চার টিচার আসছে, বুঝছে, টিচার আসছে, এর জন্য আমার বের করছে, নাইলে বের করতো না, নাইলে ওখানে আমি মনে হয় ফিরতে পারতাম না, বুঝছেন। আপনার পারিশ্রমিক দিয়েছিল? না, পারিশ্রমিক তো অনলাইন ভিত্তিক ছিল। আচ্ছা, আগে পেমেন্ট করা লাগে? এটা পেমেন্টটা কাজের শেষে পেমেন্ট করতে হয়, অনলাইনে শেষে। হ্যাঁ। তারপরে কি হলো? তারপর ওখান থেকে বের হয়ে আমি নিচে আসছি, নিচে এসে 999 ফোন দিছি, ফোন দিয়া ওরে বসে সামনে পুলিশ আছে, পুলিশ নিয়ে যান। তো পুলিশকে নিয়ে আমি যখন 4 তলায় উঠছি, এখন আমার মাথার ভিতরে এটা কাজ করতেছে, উনি ততক্ষণ আমার টর্চার করছে, বুঝছেন, যে এই বাসার দরজা খুলে বের হয়ে আমার সে মার্ডার করবে।
ওইটা আমার মাথার ভিতরে কাজ করতেছে। আমি দরজা পর্যন্ত যাই, আমি কাঁপাইতেছিলাম বুঝছেন, কাঁপাইতেছিলাম আর চিক করে মেরে তারা নিচে নেমে গেছে আমি বুঝছেন। আমার ভয় আতঙ্ক, মানে এতক্ষণ তো আমার সে টর্চার করছে যে আমার কি না জানি কি করবো বুঝছেন। তারপরে 15 দিন ট্রমার ভিতরে ছিলাম আমি, ডাক্তার দেখাইছি, মেডিসিন খাইছি, মানে কানতে কানতে বাসায় গেছি বুঝছেন, সাইকেল চালাই তারপর গেছি। কি ওই প্রতিষ্ঠানটি ছেড়ে দিলেন আপনি? ওই প্রতিষ্ঠান তারপরও কাজ করছি অনেকদিন, কিন্তু ওরা কোনো অ্যাকশন নেয় নাই, কিছুই করে না ওরা। তো ওই যখন হ্যালোটাসে কাজ করতাম মনে মনে ভাবতাম কি আমার একটা সাইকেল থাকতো, মনে মনে কল্পনা করতাম ফুটপান্ডায় যে কাজ করে মানুষে ওইটি দেখা যে আমার একটা সাইকেল থাকতো, আমি ফুটপান্ডায় কাজ করি, মানে কোন কাজই না আমি স্থায়ী না, মানে আমার নিত্য নতুন কাজ চাই, নিত্য নতুন কাজ করতে আমার ভালো লাগে বুঝছেন, একে লং টাইম একটা কাজে থাকবো ওটার প্রতি আমি অ্যাক্টিভ না। পরে ঈদের সময় দেখলাম কি আমার যে সাইকেলটা আর কি ওই যে একটা দোকানের সামনে, তো আমি জিজ্ঞাসা করলাম সাইকেলটা দেখি আমার ভালো লাগছে, লেডিস সাইকেল ছিল আর কি, গোলাপি কালার। হ্যাঁ। তো উনি বলছে 4,500 টাকা, তো আমি তেমন কিছু বলি নাই। ঈদের সময় দেখে উনি 3 মাস সাইকেলটা ওখানে ঝুলছে আর কি। তারপর কোরবানির সময় আসছিলাম আবার কি, এই কোরবানির সময় একেবারে চলে আসছি ঢাকায় আর কি, ওই গাজীপুর থেকে আইসা ভাবছি আবার এখানে কিছু করে, যেহেতু মেয়ে নিয়ে ওখানে নাইট করা পসিবল না, কারণ ওখানে আমার কেউ নাই বুঝছেন। পরে এখানে আইসি সাইকেলটা যখন মানে আবার যে বললাম আমি আপনার সাথে কথা বলে গেছিলাম, আসলে আমার পরিস্থিতি এরকম, এখন আপনার কাছ থেকে 4,500 টাকা কেনার মতো আমার ওইরকম আর্থিক ইয়া নাই। পরে উনি 3,500 টাকা দেয় আর কি। তখন আইসা আবার ওই হ্যালোটাসে কাজ করি বুঝছেন। হ্যালোটাসে কাজ করার পরে 3,500 টাকা যখন দেয় না, সাইকেলটা কইছি কালকে নিব, আজকে যাই আমি ফুটপান্ডায় কথা বলি আর কি বুঝছেন, যে আপনি ফুটপান্ডায় কাজ করবো আর কি। কারণ আমার ওই হ্যালোটাসের প্রতি, হ্যালোটাসের সাথে যে ঘটনা ঘটছে তারপর কাজ করার কোনো মানে হয় না। পরে ফুটপান্ডায় ইন্টারভিউ দিয়ে আসি, আর 2টা মেয়ে কাজ করতো আর কি। পরে ফুটপান্ডা কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে হাইটা করে ডেলিভারি দাও, হ্যাঁ হাইটা দেয়, একটা হচ্ছে সাইকেল আর হচ্ছে বাইকে, আরেকটা বাইকে। তারপরে ওই সাইকেলের রাইডারটা দিছি আর কি। তারপরের দিন ওই যে সাইকেলটা নিলাম আর কি, নিয়ে আমার ভিতরে একটা জেদ কাজ করে। ছোটবেলা অবশ্য সাইকেল চালাইছি, এই সাইকেল নিয়ে তখনই যখন চালাইতে গেছি খালি রাস্তায় পড়ে গেছি। পড়ে গেলে ওই যে পড়ে গেলে হার মানা যাবে না, জীবনে ভেঙে পড়া মানে ভেঙে যাওয়া নতুন। ওরা কি একটু দেখে কেমন ভাবে তাকাতো যে মহিলা রাইডার? আল্লাহ এখনো বলে, যখন ডেলিভারি দিতে যেতেন, ধরেন দরজাটা খুললো দেখলো মহিলা রাইডার, অবাক, আপু আপনি মেয়ে মানুষ কাজ করেন, আপনি কষ্ট হয় না? কি না, আমার ভালো লাগে। আপনি একটা বিষয় কি জানেন, আপনি যে কোনো কাজটা ভালোবাসতে হইব, নাহলে আপনি শান্তি পাবেন না। যাই করেন সেটা যদি কথা বলেন, ওই কথাটারও ভালোবাসতে হইব। আপনি লিখেন, পড়েন, যা করেন ভালোবেসে করতে হইব, তাহলে ওই কাজটা আপনারা ভালোবাসবো। আর যদি সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতা বলেন ডেলিভারি দিতে গিয়ে, বা সবচেয়ে মজার বিষয় হয়েছে কি, যখন একটা ডেলিভারিতে গিয়েছিলাম তখন উনি আমার বিষয়টা দেখে, মানে দরজাটা খুলে যখন দেখে মেয়ে মানুষ বুঝছেন, দেখিয়া অদ্ভুত বিষয়, আপু আপনি ডেলিভারি দেন, বিষয়টা একদম অদ্ভুত না, আমি কখনো দেখি না। তারপর আমার সাথে ছবি তুলে রাখছি, এইভাবে কখনো দেখি নাই। মেয়ে মানুষ উৎসাহিত হন, কাজ করেন ভালো আর কি। তো আমি যখন ফুটপান্ডায় কাজ করছিলাম না, ও যাই হোক সাইকেলটা চালানোর পরে তারপরের দিনও আমি সাইকেল করছি, ভোরবেলা উঠছি 6টা বাজে উঠে একটা মাঠের ভিতরে গেছি একেবারে, যে কালকে থেকে আমার ফুটপান্ডায় যাইতে হইব। তারপরে আর কি অনেক পড়ে গেছি, অনেকবার পড়ে যাওয়া, তারপর উঠে দাঁড়াইছি, সাইকেল চালাইতে হইব। তারপর 2 ঘন্টা ওখানে চালানোর পরে এখন একটু অ্যাক্টিভ আমি, তারপরে একেবারে রাস্তায় অলিগলি কয়েক জায়গায় ঘুরছি যে আমি পারি কিনা, তো আমার একটা ফিল্ডে নামতে হবে। কোন এরিয়া? আমি যে এলাকায় থাকি রায়বাজার, ওই এলাকা থেকে ধানমন্ডি এরিয়ায় চলে আসছি, অনেক জায়গায় ঘুরছি আর কি। একটা আতঙ্ক ভয় আর কি, আল্লাহ মানে যদি পড়ে যায়, যদি অ্যাক্সিডেন্ট হয়, একটা ভয় কাজ করবে যতই সাহসী হোক। তারপরও যে সাহস আছে যে আলহামদুলিল্লাহ আমি পারবো, আল্লাহ ভরসা। তারপর কি এভাবে, তারপর আমি আবার ওই কিছু মেয়েদেরকে রাস্তা দেখলে এখনো জিজ্ঞাসা করি কোনো না কোনো বিষয় আর কি। একটা আপুরে দেখছি যে সাইকেল চালান, আপনার কেমন লাগে বা কিছু ভয় টয় লাগবে কিনা, কই আপনি প্রথম ছোট ছোট রাস্তা দেখে চলবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে। পরে যে এভাবে ফুটপান্ডায় কাজ করা শুরু করি, প্রথম অভিজ্ঞতা এরকম খারাপ ছিল আর কি, বুঝতাম না অনেক কিছু। প্রথম যখন ডেলিভারি দিতে গিয়ে পিক আপ দিয়ে ফেলাইছি, মানে সরাসরি আমি প্রোডাক্ট খাবার কাস্টমার থেকে রেস্টুরেন্ট থেকে না দিয়া আইসা পড়ছে, কাস্টমার ঠিকানা আইসা পড়ছে। তখন তো ছেলেদের হেল্প নিতে, মেয়েদের প্রচুর হেল্প করে,
এই বিষয়টা মজার। ছেলেরা বলে, রাস্তার মানুষ বলেন, খুব হেল্প করে, স্যালুট দেয়। আমি প্রচুর স্যালুট পাইছি, মজার বিষয়। আবার টিপসও পাইতাম প্রচুর। আবার ছেলেরা বলতো যে আপু ডেলিভারিতে যাইবেন না, অনেক দূরে দূরে যখন পড়ে আপনি এটা মনে করবেন কি রাস্তার ওই পারে। তো এই ছেলের কথাটা সারা জীবন আমার মনে থাকবে। কোনো কাজেরে মানে ওই যে বললাম না, আমার মাইন্ডসেটের ভিতরে আমি যেটা দিব ওইটাই হবে। সর্বোচ্চ কত টাকা টিপস পেয়েছেন? 400 টাকা। 400 টাকা? হ্যাঁ, একটা কাস্টমার দিছি। আবার কেউ ধরেন মানুষ হয়েছে বিভিন্ন রকমের। আসলে ধরেন আমাদের নিম্নস্তর হলে উচ্চ স্তরের মানুষ দেখা যায় অনেক সময় আমাদের গাইডে থেকে 2 টাকা 5 টাকা ভইরা দেওয়া লাগছে, দেয় না, 10 টাকাও দেয় না। 10 টাকা তুমি ভইরা দাও। আচ্ছা আমি একটা কথা বলি, ডেলিভারিটা আমি কষ্ট করে একটা মেয়ে মানুষ দিয়া গেছি এখানে, তো 10 টাকা তো আমার গাড়িতে দেওয়ার কথা না। পারলে আমি একটা মেয়ে মানুষ, পারলে আমার একটু খুশি করাইবেন যদি আপনার ইচ্ছা থাকে। কিন্তু আমার এর একটা দায়বদ্ধতা না আপনারা, কিন্তু যে আমরা দিচ্ছেন না এটা তো উচিত না, তাই না? বিভিন্ন আসলে মানসিকতা বাংলাদেশের। তারপর আপু কি করলেন? কোনটা? মানে এই ফুড পান্ডা চলছে, তারপর? ওই যে ফুড পান্ডা চলছে, এর পাশাপাশি ফেসবুকে অ্যাক্টিভ। মানে ওই যে বাসায় কাজ করতাম, ফুড পান্ডায় কাজ করি, একটা বাসায়ও কাজ করি। বাসায় কাজ করে ম্যাডামদের পুরান চুরি টুরি আনতাম, পুরান চুরি, বোতল, তারপরে যে হাড়ি আছে না, হাড়ি বা খেলনা। আবার ওনার বাসায় বাচ্চা ছিল, তো যে কাগজ আছে না, কালারিং কাগজ ওটা করতাম। আয়না ফুল কাটতাম, ফুলের মতো করে কাটতাম। কাটতে অনেক হস্তশিল্প বানাইছি, অনেক কিছু যে ইউটিউব দেখে দেখে শিখলাম। আর শিখে তারপর আবার ওই এরকম কইরা ফুড পান্ডা বাসা বাড়ির কিছু টাকায় জমাইয়া 4,000 না 4,500 টাকা ম্যানেজ কইরা খুঁজে খুঁজে আমি বের করে আনছি। মানে চকবাজার গেছি প্রথম, যখন গেছি না, প্রথম যাওয়ার পর আর আমার উল্টাপাল্টা জিনিস দিছে যা এখনো আছে, যেটা আমার কোনো কাজে লাগে না। এই যে গেলেন, আপনি হস্তশিল্পটা শুরু করবেন, তখন কেন মনে হলো যে আমি এটাই শুরু করব? বা মনে হলো না যে আচ্ছা আমি ফুড পান্ডা করতেছি, ওটা আমি করতে থাকি? না, আমার হয়েছে কি নতুন কিছু শেখার আগ্রহ, বুঝছেন? এটা সবসময় কাজ করছে যে। আর ব্যবসা তো সবসময় মনের মধ্যে ছিল। ব্যবসা করছি আমার স্বামীর সাথে যখন ছিলাম না, তখন আমি ব্যবসা করছি। ওই যে পেশেন্ট কেয়ারে চাকরি করতাম, 19,000 টাকা স্যালারি পাতাম, এর পাশাপাশি বিজনেস করতাম। তো আমার ব্যবসাটা কাপড়ের ব্যবসা ছিল, কাপড় আর কসমেটিক, এটা বেশি সেল করতাম আমার ছোট বোন, বুঝছেন? তখন এই করতাম। যখন 19,000 টাকা স্যালারি, পাশাপাশি আমার বিজনেস নিয়ে ধরেন প্রায় 30,000 টাকা আসতো, এটা কিন্তু সংসারেই ভাঙতাম, বুঝছেন? তারপরে আপনি চকবাজারে গেলেন, তারপর চকবাজারে যাই তো খুঁজে খুঁজে গেছি। পরে ধরেন যেই শোরুমটা গেছি, ওখানে আমি একটু ইফটিজিং এর শিকার হয়েছে একটা ছেলের, আমার ছোট বয়সী। এই ছেলেটা আমার বুঝছে যে মানুষের আচরণ দেখলে বুঝতে পারে যে মানুষটা নতুন, আমার বাজে ভাবে অফার দিছে। আর ওখানে আমি যাইনি। মেয়েরা সব জায়গায় ভুক্তভোগী, জানেন? মেয়েদের প্রত্যেকটা ধাপে ধাপে মেয়েরা যদি বড় হয় না, রাস্তায় বের হয়, মেয়েদের অনেক কিছু ফেস করে লাগে। তারপর আপু আপনি চকবাজার গেলেন, এবং তারপর চকবাজার গেলাম। ওইখান থেকে ওরা তো উল্টাপাল্টা কিছু ম্যাটেরিয়াল দিচ্ছে, আমি আর বুঝতে পারিনি। পরে আয়না ওই আস্তে আস্তে স্তূপ করি, বানাই, ফুড পান্ডায় কাজ করি, বাসায় কাজ করি। আস্তে আস্তে ওই যে ইউটিউব দেখি, ইউটিউব দেখে দেখে শিখি, অনেক কিছু ভুল হয় দেখি, আবার ম্যাডামদের দেখাই। হস্তশিল্পরা যে ফালাই দিতেছে, ওনাদের তেলের বোতল, মদের বোতল, বুঝছেন, ফেলে দেওয়া জিনিস থেকে আমি বানাইতেছি। যে দিদি কিছু বানাইতেছি, হস্তশিল্প গুলো সবই ফালাই দেওয়া, আমি কিছু কিনি না, হস্তশিল্পের গুলা সবই ফেলে দেওয়া জিনিস থেকে। তো আমি ম্যাডামদের যখন দেখাইলে বলে আমার খুব উৎসাহ দিত, আসমা তুমি পারবা। কারণ আমি ধরেন যে কোনো কাজই ধরেন এই টেবিলটা যদি আমি পরিষ্কার করি না, একদম নিখুঁতভাবে করব। মানে এইটা আমার কাজে দিছে, আমি এটা মনে করি না যে কাজে দিছে, মন চাইলে করলাম, যেমন তেমন করে হেলাই। কিন্তু এটা মনে করেন পার্ট টু পার্ট, যে ভিতরে যদি সামান্য একটু ভালোও থাকে, আমি ওইটা সুন্দর করে পরিষ্কার করি ভালোবাসা, বুঝছেন? কাজ আমার সাথে মিশা যায় সহজে। আমার বাসা গেলে দেখবেন কি আমার বাসাটা জঙ্গল, কিন্তু ধরেন একটা কাগজ, যে ওই যে শার্টের থাকে যে সাথে সাথে যে লেবেল থাকে, মোটা লেবেল, ওই লেবেলটা পাইলেও আমি রেখে দিই। ওটা দিয়ে একটা কানের দুল বানাইতে পারি, আমি আংটি বানাইতে পারি। সামান্য একটু একটা টুকরা কাপড় দিয়ে একটা কানের দুল বানাই ফেলাম, ওইটা বানাইয়া একটা লুক দেওয়া যায়, ওইটাই কাজে লাগানো যায়। ফেলে দেওয়ার তো কোনো মানে হয় না, বুঝছেন? যাই হোক, কোথায় যেন ছিলাম আমি। হ্যাঁ, আপনি চকবাজার থেকে আপনাকে উল্টাপাল্টা ম্যাটেরিয়ালস ধরিয়ে দিল, তারপর বাসায় আনলাম, তারপর ওইটা দিয়ে শুরু করলাম আর কি। তারপর ম্যাডামদের যখন দেখানোর পরে ওনাদের পছন্দ করে, কয়েকটা ম্যাডামরা আমি দেখাই। ওরা কি কিনে নিতে চেয়েছিল যে আমি এটা কিনবো? না, ওনাদের ওইরকম কিনে নিতে চায় না, কারণ ওনাদের ধরেন দেখা যাচ্ছে কি, ধরেন আমি আপনারা দেখাইছি, আপনি এই ধরনের জিনিস প্রোডাক্ট পরে, সবাই কিন্তু সবকিছু পরে না। আসমা আমার বান্ধবীরা এগুলো পরে, এগুলো সুন্দর লাগে, তুমি এটা চাইলে নিয়ে কিছু করতে পারবা, উৎসাহ দিত।
কেউ অনুৎসাহ দিত না। ধরেন মধ্যবিত্ত উচ্চ লেভেলের মানুষের মাইন্ডসেট খুব ভালো, শিক্ষিত তো একটা মানুষ কিছু করতে চাইলে করতে দেয়, কিন্তু নিম্ন শ্রেণীর মানুষগুলো করতে দেয় না, টাইনা নিচে নামাইবে। আমি যে লেভেলের মানুষের সাথে যে পরিবেশে বড় হয়েছি এরা চাইবে না। ধরেন আমার ভাই চাইবে না আমি বড় হই, হয় আমার চাচারা চাইবে না আমি বড় হই, বুঝছেন? যে ওদের চেয়ে যেটা ওদের কাছে সবসময় ছোট থাকি, ওদের কাছে হাত পাতি, এইটা চাইবো আর কি। যাই হোক, তারপর আপু কি হলো, মানে আপনি দেখালেন এবং উৎসাহ পেলেন? উৎসাহ পরে এভাবে কাজ করতেছি, তারপর তো আন্দোলন চললো। আন্দোলনের পরে ফুডপান্ডায় কাজ নাই, সবকিছুই আসলে আল্লাহর ইয়া ছাড়া হয় না। ফুডপান্ডায় কাজ নাই, শুধু ওই যে বাসাটায় কাজ করতাম। এখন আমি আন্দোলনে গেছি দেখে ওই ম্যাডাম আমারে বাজেভাবে একটা বকা দিছে। আমার আবার খুব রাগ, মাথা গরম, আমার ইগো আছে প্রচুর। ইগোটা আমার জন্য একটা বরকতময় জিনিস আর কি। তা ওনারে ধন্যবাদ, উনি আমার সেদিন বকা দিছে, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বকা না দিলে আজকে আমি এখানে আসতে পারতাম না, হয়তো ওনার কাজে করতাম আর কি। তো আমি রাগ করে করলাম কি, এখন আমার প্রচুর প্রোডাক্ট আছে আমার বাসায়। দেশ স্বাধীন হইলো তার 3 দিন পরে, 3 দিন পরে ওই যে ফুডপান্ডা, তারপর কাজে যাচ্ছি। ফুডপান্ডা ওইরকম আগের মতো অর্ডার নাই আর কি, ডাটা প্রবলেম আর কি। পরে আমার সাইকেলে করে নাইমে পড়লাম রাস্তায়। নাইমে প্রথম ইয়াতে বসছিলাম, কোথায় বসবো বসি যাই ইয়াতে, গ্রিন রোড আছে না, হ্যাঁ ওইটার গ্রিন রোডই বলে, ওইখানে বসছি, ফার্ম গেটের কাছাকাছি আর কি, পান্থপথের ওই মাথায়। ওইখানে বসছি, প্রথম আমার 800 টাকা সেল হয়েছে। আলহামদুলিল্লাহ, 800 টাকা অনেক টাকা। বাসার ভিতরে অনেকগুলা মানুষ, খাবারের সবকিছু, বাসা ভাড়া, 7-8 জন মানুষ আমার বাসা, এগুলো সব কিন্তু আমার দায়িত্ব। বাসার টাকা না থাকলে বাজার করবো কি থেকে? 800 টাকা সেল হয়েছে, আমার জিনিস মানুষ পছন্দ করতেছে, এটা অনেক কিছু। আমি তো ধর কোথা থেকে শিখি নাই হাতে কলমে। প্রথম দিন 800 টাকা আপনি কোন জায়গাটায় সেল করেছিলেন? এটা হচ্ছে গ্রিন রোড, ফার্ম গেটের ওইখানে 800 টাকা। রাস্তার কিনারে? হ্যাঁ, রাস্তার কিনারে বসছিলাম। তো ওইখানে কয়েকদিন বসছি, পরে যাইতাম বিকেলের দিকে, 3টা-4টার দিকে যাইলে তো 7টা-8টা পর্যন্ত থাকতাম। তো ওখান থেকে একদিন আমার প্রোডাক্ট একজনে ফালাই দিয়েছে, যে ফালাই দিয়েছে তারও ধন্যবাদ, বুঝছেন? তো প্রত্যেকটা জিনিস আসলে কি জানেন, আপনার সাথে খারাপ কিছু হইলে এর পিছনে আল্লাহর কোনো কারণ থাকে। আমি না আপনার মধ্যে একটা জিনিস দেখলাম, সেটা কি জানেন, একটা নেগেটিভ জিনিসও আপনি পজিটিভ জিনিসটা বের করে আনেন। হ্যাঁ, আপনি কোনো কিছু ভাঙ্গে যাওয়া মানে এই যে আঘাত পাইছি দিকে তো আজকে এখানে আসছি, নাহলে তো ওই ঘুণ পোকার মতো সেখানে শেষ হয়ে যেতাম। আমারে যে আল্লাহ অনেক কিছু দিছে, এটা তো আমি পাইতামই, নিজে অ্যাওয়ার্ড পাইছি, এত কিছু, এত সম্মান, যেখানে যাই মানুষ আমারে চিনে। আপনি মানুষই একটা, মানে আপনি অনেক কিছু পারেন, অনেক দোয়া। যেখানে যাই, যদি কোনো শোরুমেও যাই, কোনো মার্কেটে যাই, যে কোনো জায়গায় যাই, মানুষ আমার চিনি। এই যে সম্মান, ভালোবাসা, টাকা পয়সা সাবজেক্ট বাদ, এই যে ভালোবাসাটা আল্লাহ আমার এত কিছু দিছে, এটা অনেক কিছু, এইটা অসীম, বিশাল পাওয়া আমার জন্য। আমি কোথায় ছিলাম, এই যে আজকে এখানে আসছি। আমার মতো একটা মানুষ আজকে বাসায় কাজ করলে এখানে আসতে পারতো? ফুডপান্ডে কাজ করলে এখানে আসতে পারতো না। তা আল্লাহ ভালোবাসে এত সম্মান আমারে দিচ্ছে না? যে আমেরিকা থেকে রেজওয়ানা আপু আমারে প্রচুর ভালোবাসে, উনি আমারে প্রচুর হেল্প করে, উনি খুব পজিটিভ মানুষ, প্রচুর। এই যে আমার ভিডিওটা ভাইরাল হওয়ার পর প্রচুর মানুষ আমার অনেক কিছুই বলছে, মানে সে আমার সাথে আছে, এই সে, কিন্তু কেউ সাথে রইল না। ওই আপুটা ঠিকই সাথে আছে, এখনো আছে। আপু, আপনার ব্যবসা জীবনে পুঁজি কত ছিল? কত টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন? আমি যে 4,500 টাকা দিয়ে শুরু করছি। 4,500? হ্যাঁ, ওটা যে বাসার কাজ করছি আর ফুডপান্ডার কাজ করছি, ওটা দিয়ে জমাইছি, ওটা দিয়ে শুরু করছি। এত টাকাও লাগে না, মানুষ চাইলে 1,000 টাকা দিয়ে শুরু করতে পারে। আপনার ব্যবসা জীবনে একদিনে সবচেয়ে বেশি লাভ কত? একদিনে সবচেয়ে বেশি লাভ হয়েছে 29,000 টাকা। 29,000 টাকা? হ্যাঁ, 29,000 টাকা সেল করছি পয়লা বৈশাখে। আচ্ছা, আর একদিনে সবচেয়ে বেশি লস কত? না, লস হয় না কখন, লস কখনো হয় না? সেল হয় নাই, কিন্তু বিজনেসে লস হয় না। যারা আসলে ব্যবসা শুরু করতে চায় কিন্তু ভয় পাচ্ছে, না, ভয় করার কোনো অসুবিধা যে আমার কাছে তো পুঁজি নেই, একটা পুঁজি কথা লাগে না। আছে যে আমি তো ব্যবসা করতে চাই কিন্তু আমার কাছে তো টাকা নেই। টাকা লাগে না ব্যবসা করতে, ইচ্ছা লাগে। ইচ্ছা থাকলে অনেক কিছু পারা যায়। আপনি এই যে বাংলাদেশে আবর্জনা আছে, চাইলে আবর্জনা, এই যে ধরেন কেউ কিছু না পারো, সে কষ্ট করে কিছু চাপাতি সংগ্রহ করুক, ব্যবহৃত চাপাতি, ওটা কিন্তু ফালাই দিতেছে, একটু কষ্ট করে সেটা শুকাইয়া একটু প্যাকেজিং করে, চাইলে সে বেশি না 20 টাকা করে সেল করুক, টাকা এসে পড়বে। 20 টাকা করে সেল করুক, টাকা এসে পড়বে। ডিমের খোসাটা এটা ফালাই দিতেছে গা, এটা রাইনে একটু ধুইয়া নিজে পরিশ্রম করুক। এটা নিজের তো ধরেন আমার প্রচারণা করতে হবে যে এই প্রোডাক্টটা, ডিমের খোসাটা, এটা আপনি শাড়ি হিসেবে ব্যবহার করতে পারেন। একেবারে শুরুতে আপনি চাইলে এটাই করতে পারে,
কিছু লাগবে না। তারপর ধরেন যে এই সবজির খোসাগুলো ফালাই দিতেছে, ওগুলা পচনশীল ভাবে ধরেন কিছু সবজির খোসা, তারপরে কিছু মাটি, এটা দিয়ে সার তৈরি করতে পারে। অত ব্যাপার না, টাকা লাগে। ব্যবসা করতে টাকা এই লাগে না। মুহূর্তে আপনার প্রতিষ্ঠানে কতজন কাজ করছে? 13 জন মানুষ ছিল, আপাতত আছে 6 জন আর কি। 6 জন। ওই কোরবানির ঈদের সময় অনেকে জায়গা ছিল, আবার সামনে হবে আর কি ইনশাল্লাহ। পরিবেশ বান্ধব জিনিস নিয়ে আপনি কি চিন্তা ভাবনা করছেন? পরিবেশ বান্ধব বিশেষ করে আমার ইচ্ছা শক্তি হয়েছে আমাদের স্বাস্থ্য খাতে, বুঝছেন। আমরা যে খাবারটা খাচ্ছি এটা আসলে স্বাস্থ্যসম্মত না। এটা নিয়ে যদি চাইলে যদি আমরা কাজ করতে পারি, ওই যে বললাম যে ওই সারটা যদি ধরেন আমরা কৃষি ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কিন্তু অনেক উন্নত করতে পারি। বিশেষ করে কাজে অনেক মানুষের কর্মস্থানের ব্যবস্থা হয়ে যাবে, আর এই যে ফেলে দেওয়া জিনিসটা কাজ করা যাবে। বুঝতে পারছেন? তো আমার এটা ইচ্ছা আছে, এটা একটু সময় লাগবে, হয়তো 2 বছর সময় লাগতে পারে কৃষি পর্যন্ত চলে যেতে। সারটা আপাতত আমি কাস্টমার কাছে পৌঁছে দিতে চাইতেছি। যেমন ধরেন এই যে বললাম সার বলতে এটা কি বোঝাচ্ছে? এই যে ডিমের খোসাটা, এটা কিন্তু প্রচুর ক্যালসিয়াম আছে ডিমের খোসাটা। তারপরে ব্যবহৃত চাপাতি, এটাও সারের মতো ব্যবহার করা যায়, এটা ফেলে না, এটা কিন্তু ডাস্টবিনে যাচ্ছে। আচ্ছা। তারপর ধরেন আমাদের বিশেষ করে যে সবজির খোসাগুলো আছে, আমাদের বাসার কাছে আড়ত আছে, প্রচুর শাকসবজি ফালাই দিতেছে, ওইটা ময়লা ডাস্টবিনে যাচ্ছে। ওটা দিয়ে চাইলে আমরা সার বানাইতে পারি। সবজিটা পচনশীল ব্যবস্থা করে ওইটা সারের মতো ব্যবহার করা যায়। বুঝতে পারছেন? আমি প্রথমে এই সারটা কাস্টমারের হাতে পৌঁছে দেবো আপাতত, এটা ইচ্ছে। আর একটা ইচ্ছে হচ্ছে ধরেন আগামীতে ইনশাল্লাহ জমি যখন কিনতে পারবো তখন কিন্তু চাচ্ছি ঢাকার দূরে ধরেন আটি বাজারের ওদিক থেকে অনেক জমি, যে এটার জন্য কি বলে, যে মানে এটার জন্য কি বলে বলতে পারতেছি না আমি, বন্ধক রাখে নাকি এরকম আর কি। হ্যাঁ, জমি লিসের মতো ওইরকম লিস্টটাকে আমি নিজে চাষ করে আমার মাধ্যমে আমি চাচ্ছি ভালো একটা প্রোডাক্ট কাস্টমার অর্গানিক। হ্যাঁ, এই অর্গানিকের মতো আমি চাচ্ছি ধানমন্ডি, লালমাটিয়ালা, মোহাম্মদপুর, রায়েরবাজার, জিগাতলা, এই 5টা এলাকা আমার টার্গেট। এই 5-7 বছর লাগবে, আমি প্রত্যেকটা কাস্টমার পর্যন্ত পৌঁছাবো। তো এই হয়তো আরো 2 মাস পরে ধরেন মশলা নিয়ে কাজ করতে পারি আর কি। এটা আমার গ্রাম থেকে ভালো মশলাটা আমি সংগ্রহ করব, আমার মায়ের দিয়ে সিদ্ধ করায় শুকাইয়া ভালো জিনিস, যেটা ধর দিনকে দেখলাম মশলার ভিতরে ইটের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ার ভিতরে ইটের গুঁড়া মিশাচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তারপরে চালের গুঁড়া দিচ্ছে। লাভের দরকার নেই, লাভ অটোমেটিক্যাল। আপনি বিজনেসের জন্য কখনো আমার ওতে অনেক টাকা হইবে, আমার এটা বলে অনেকে, তুমি ভাইরাল হয়েছো, এটা তুমি কাজে লাগাও, মানে ব্যবসা লাভ হইবে, লাভের চিন্তা করতে নেই। আপনি মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করুন, বুঝছেন। টাকা সময়ের সাথে সাথে টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে, আল্লাহ দিবে। সত্য কথা। আপনি নিয়ত ভালো, যে আপনি সমাজে একটা মানুষ যেভাবে আজকাল এই যে মশলাটা যে হারে মানুষ খারাপ খাচ্ছে, আপনি যদি ভালো একটা প্রোডাক্ট কাস্টমারের কাছে আস্থা অর্জন করতে পারলেন, আপনি ছাইও সেল করতে পারবেন, মাটি সেল করতে পারবেন, মাটি সেল করে আপনি অনেক কিছু করেন। তারপর ধরেন যে ওই যে বিজনেস করতে বললেন না টাকা লাগে, টাকা লাগে না। ধরেন অন টাইম বোতল বাটিগুলো আছে না, যে অন টাইম বাটিগুলো, ওইটা ভাঙ্গারের দোকান থেকে ধরেন 2-3 কেজি 20 টাকা করে, 100 টাকা কি মানুষ পুঁজি হইব না? মাটিটা কিন্তু ফ্রি। মাটিটা ব্যবস্থা কইরা ধরেন ঘাস, এক ধরনের ঘাস আছে বিভিন্ন জায়গায়। আমি যখন ফুডপান্ডায় কাজ করতাম, ফুডপান্ডায় কাজ করে আমি অনেক কিছু শিখছি, বাসা বাড়িতে কাজ করে অনেক কিছু শিখছি। বিভিন্ন মার্কেটে এরকম মাটিটার ভিতরে ঘাসটা এইভাবে লেয়ার বাই লেয়ার অনেক সুন্দর লাগে। আচ্ছা, ওইটাও আমি দিব সামনে, মানে লেয়ার। আপনি ওইটা ধরেন বাটিটাই করে ছাদের পাশে বা যেখানে রোদ আলো পায়, বৃষ্টির পানিতে ভিজে, বুঝছেন, একটা লেয়ার হইলো, ওইটা চাইলে আপনি 100 টাকা করে সেল করেন, 2-3 মাস পরে কোনো টাকা লাগবে না, ব্যবসা করার ইচ্ছা টাকা লাগবে। আচ্ছা, আপনার জীবনের প্রথম কাস্টমার এবং কি সেল করেছিলেন, গল্পটা শুনতে চাই। প্রথম কাস্টমার, আমি তো অনেক সেক্টরে ব্যবসা করছিলাম। আমি যখন আমার স্বামীর সাথে ছিলাম তখন আমি 3 পিসে ব্যবসা করছি। প্রথম কাস্টমার ছিল একটা জামা সেল করছিলাম আর কি, 300 টাকা। আর হ্যান্ডিক্রাফটের কাস্টমার? হ্যান্ডিক্রাফটসের কাস্টমার প্রথম এটা হয়েছে একটা একটা আয়না বানাইছিলাম সুন্দর, এটা 500 টাকা দিয়ে সেল করছি, ওইটাই প্রথম ছিল আর কি। যারা বিজনেস করছে, শুরু করতে চায় অথবা করছে, তাদের আপনি কোন ভুলগুলা করতে মানা করবেন? ভুলগুলো যে মানে ভেঙে পড়া যাবে না, লেগে থাকতে হবে। যে আমি এখানে পড়ে গেছি, আচ্ছা ঠিক আছে আমি এটা শুরু করছি, এটা না পারি আরেকটা করি, ভেঙে পড়া যাবে না। আর অনেক টাকা ইনভেস্ট করা যাবে না, সামান্য দিয়ে শুরু করতে হবে। এটা দিয়ে আমি পারি কিনা, সবচেয়ে বিষয় হচ্ছে আমি কোনটা ভালো পারি। যে একজনের ঝালমুড়ি বিক্রি করে অনেক কিছু করতে পারছে, আমি ঝালমুড়ি নিয়ে যাব না,
আমি কিন্তু ঝালমুড়ি পারি না, তা আমি যেটা ভালো পারি সেটা নিয়ে শুরু করি। আমি যদি আমি চা বানাইতে ভালো পারি আমি চাটা দেখাই, যদি আমি চা পারি, যদি রুটি বানাইতে পারি সেটা নিয়ে কাজ করি। কাজের অভাব নাই আপু। এই যে ওদিনকে আমি হাঁটতেছি বা ভাবতেছি যে কিছু না থাকলে, এই যে আমি বাসা থেকে আমার যেহেতু সাইকেল আছে, সকালে নাস্তা রুটিটা কিছু রুটি বানাই একটা হটপট কিনা সকালে ভাজি আর রুটি এটা যদি সুন্দর পরিবেশন করে কাস্টমার পর্যন্ত নিয়ে যেতে পারি, আমার সাইকেল আছে, বসুন্ধরা চলে গেলাম, বিভিন্ন জায়গায় গেলাম, আমি তো মেয়েদের বলি, আমার একটা বান্ধব বলছি তুমি এটা করো, করে নামো, তুমি সকালবেলায় 1,000 টাকা ইনকাম করতে পারবে, কোনো বিষয় না। কাজ আছে আপু, প্রচুর কাজ আছে। রাস্তায় বিশেষ করে খাবারটা নিয়ে আপনি যেটা চাইবেন, শরবত এটা একটু পচা একটা খাবার, ওর মধ্যে দেয় কি বাজে বাজে মেডিসিন দেয়, ওটা হাত ধোয়া, ওদের হাতও তো ধোয়া থাকে না, পানিটাতে দিতে আসছে পানিটাও ভালো না, তারপর যে ওটার ভিতরে কি জানে একটা বাজে একটা এই যে ওটার চিনি জাতীয় দেখায় ওইটা দিচ্ছে, ওইটাও ভালো না স্বাস্থ্যের জন্য। ঝালমুড়ি যে সাতটা মেয়েরা যে ইয়া খাচ্ছে চটপটি, চটপটির ভিতরে যে একটা মশলা দিচ্ছে যে অনেক মজাদার, ওটা কিন্তু কিডনির ক্ষতি করে, কিডনির ক্ষতি করছে। ওটা কিডনির ক্ষতি করে, ওই যে মেয়েরা খাইতেছে। তারপর যে আপনারা এই যে ফাস্ট ফুড খাবার খাচ্ছেন, এটা কিন্তু সি ফুড খাচ্ছে, এটা অনেক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের ঘরোয়া খাবার খুব জরুরি। ঘরোয়া খাবারটাও একটা ইয়ে আছে, ধরেন আপনি ঘরোয়া খাবারটা যে সবজিটা আনছেন ওইটা কতটা স্বাস্থ্যসম্মত, গোড়ায় হাত দিতে হইব, বুঝছেন? আপনি এখান থেকে যে এই যে আপনার এই যে ড্রেসটা যদি ধরেন যেখান থেকে ড্রেসটা বানাইছে মেডিসিনটা যদি ঠিক না হয়, আপনি পরে তো ইয়া পাইবেন না। আপনি এই মেডিসিনটা তো আপনার শরীরে লাগতেছে, এটা তো আমাদের শরীর, তাই না? তো আমাদের গোড়ায় হাত দিতে হইব গা, মানে আমাদের যে কৃষি খাত এটা পরিবর্তন করা খুব জরুরি। আমরা তো ভালো খাচ্ছি না, টাকা কষ্ট করে ইনকাম করে আমরা বিষ নিতেছি, আমরা বেশি খাইতেছি, এটাই ওই জায়গা মূল সমস্যা, বুঝছেন? আমাদের এই যে এত রোগ, আপনি তো ওষুধ খাইতে যেগুলা টাকা যাইতেছে, দরকার কি? ওষুধ খাতে যেগুলো আমরা ব্যবহার করতেছি ওইটা আমরা কৃষি খাতে ব্যবহার করি। কৃষি খাতে হ্যাঁ, কৃষি খাতে চাইলে করা যেত। এই যে বেশি না, ধরেন সারগুলোর জন্য আমি যেটাই বললাম কি ডিমের খোসা, তারপর শামুকের খোসাটাও তো সারের জন্য কাজে লাগে, শামুকটাও কাজে। আপনার কি এই জিনিসগুলো নিয়ে হ্যাঁ ইনশাল্লাহ আমি এটা নিয়ে কাজ করবো, আমার অনেক ইচ্ছা, আমার প্রচুর ইচ্ছা, বুঝছেন? আমি বিশেষ করে এই খাবারটা নিয়ে কাজ করতে চাই। আমি একটা ওই যে বললাম না আমাদের চারটা, আমার অপশন আছে 4টা এরিয়া, আমি সব চিনি, বুঝছেন? ডেলিভারি চার্জটা ফ্রি দেবো আমি, অবশ্য একটা পেজও খুলছি রেডি টু কুক নিয়ে, বুঝছেন? ডেলিভারি চার্জ এটা ফ্রি থাকবে আর কি। ওটা হচ্ছে আপাতত ওটা নিয়ে কাজ করবো, যে ধরেন যারা ব্যাচেলার থাকেন, বুঝছেন? ব্যাচেলার আপুরা, ব্যাচেলার ছেলেরা, তারপর কর্মজীবী মায়েরা, তারপর যাদের ছোট বাচ্চা আছে ওদের নিয়ে আমি পেজও খুলছি, পেজ আছে, তারপর লিফলেটও বিতরণ করছি অলরেডি, বুঝছেন? ওখানেও তো খাবারটা একদম আমি নিজে কাস্টমার কাছে পর্যন্ত পৌঁছে দেবো, ভালো একটা প্রোডাক্ট, বুঝছেন? রেডি টু কুক আর কি, সবকিছু রেডি করা থাকবে, কিন্তু আমি চাচ্ছি সবসময় ভালো একটা জিনিস আইনা, যাতে কাস্টমার উনি যাতে সন্তুষ্টি থাকে, যাতে আমি খাইতে পারি, আমি খাই যাতে উপকৃত হইতে পারি, তার ওইটা আমি কারো দিতে পারবো, কিন্তু লাভ ওভাবে করতে হয় না। আমি যে এখন প্রোডাক্টটা সেল করি, যে চুড়িটা দেখি যে না ওইটা 2 দিন ব্যবহার করতে পারবো না, নষ্ট হয়ে যাবে, তো ওইটা আমি কাস্টমারে দিই না, আমার নষ্ট হয়ে যাবে সমস্যা নেই, আমি নতুন করে এটা রিসাইকেল করতে পারবো। কাস্টমার পরে যদি সন্তুষ্টি না হয়, রিটার্ন কাস্টমার খুব জরুরি দরকার বিজনেসের ক্ষেত্রে। রিটার্ন আপনি কাস্টমারের জন্য যে কোনো ধরেন, আপনি ধরেন একটা আমই দিলেন, আমটা খাই যদি সে সুস্বাদু পায়, আপনি দ্বারা 10টা কাস্টমার আসা পসিবল, ওই 10টা দ্বারা 100 কাস্টমার, ওই 100 মানুষ দ্বারা 1000, 1000 দ্বারা 1 কোটি আসা পসিবল। তাহলে মূল কি, আমি একটা আম নিছি, কিন্তু ভালো একটা আম, আর পরবর্তীতে আমার ভালোটাই দিতে হবে, বুঝছেন? মানুষ এখন বিজনেসের ক্ষেত্রে অনেকে করে কি, প্রথম ভালো প্রোডাক্ট দিয়ে তারপর 2 নাম্বারই করে, এটা মানুষের একটা ভুল সিদ্ধান্ত, ভুল করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না। যে দেখেন অনেক কোটিটা কান করে কবরে কি যাইতাছে, কিচ্ছু না, কিন্তু আপনি সেবা করতেছেন কতটুকু মানুষের। ব্যবসার জন্য আমাদের মাইন্ডসেট রাখা উচিত যে আমরা সেবা কতটুকু সঠিকভাবে দিচ্ছি আল্লাহর বান্দা। আমি একটা আল্লাহর মানছি, আপনি হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ হন, যাই হন, আপনি একজন সেবক, আমি একজন সেবক। আচ্ছা, ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আগামী 10 বছর পরে নিজেকে কোন জায়গায় দেখতে চান? আগামী 10 বছর পরে ইনশাল্লাহ আমি চাচ্ছি অন্তত 10 বছর পর্যন্ত আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। বাংলাদেশের প্রত্যেকটা জেলা আমি কবরস্থান তৈরি করে দিতে পারি, যদি আমি অতদিন বাইসে থাকি, আমি পারবো। আমার অন্তত শোরুম থাকবে, কারখানা থাকবে, অন্তত 2, 4, 500 মানুষ আমার আন্ডারে কাজ করবে। আমি ধরেন বিশেষ করে অসহায় মানুষদের নিয়ে কাজ করতে চাই, যাদের কোনো ঠিকানা নেই। এ ধরনের অনেক ছেলেরাও আছে, মেয়েরাও আছে ভুক্তভোগী, ফ্যামিলি থেকে ধরেন একেবারে ছিন্নমূল হয়ে আছে, ফ্যামিলি আছে অবশ্য ছিন্নমূল, বুঝছেন? এখন আপনাকে নিয়ে একটা র্যাপিড ফায়ার খেলবো।
এক কথায় উত্তর দিবেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। আহ, এক শব্দে নিজেকে প্রকাশ করুন। আমি খুব পরিশ্রমী। ভয় নাকি সাহস? সাহস। টাকা নাকি সম্মান? সম্মান। ব্যর্থতা নাকি শিক্ষা? ব্যর্থ বলতে কিছু নাই, ভেঙে পড়ছেন না বলতে ওটা শিক্ষা। আমি আজকে মানুষ আমারে একটা ধাক্কা মারছে, আমি পড়ে গেছি, মানে আমি ওটা ভুল করি নাই, সে আমার এটা শিখাই দিছে, শিক্ষা। আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি? আমার শক্তি আত্মবিশ্বাস। এমন একজন মানুষ যার কাছে আপনি কৃতজ্ঞ? এমন একজন মানুষ, রেজনা আপু। উনি আপনার জন্য কি করেছিলেন? উনি অনেক কিছু করছে, একটা মানুষ যেটা আমার রক্ত করে না, আমার পরিবার করে না, উনি আমার জন্য অনেক কিছু করছে। এই যে উনি বিদেশ থেকে আমার প্রতিনিয়ত আমার ভালো মন্দ, আমার এইরকম কেউ করে না আমার জীবনে। আমি মানুষের জন্য অনেক করছি, ওনার জন্য আমি কিছুই করি না, কিন্তু প্রতি মুহূর্তে আমার জন্য সবকিছু করতেছে। আমি অসুস্থ হচ্ছি, আমার ফিডব্যাক দিছে, ডাক্তার দেখাইতেছে, বা আর্থিক কোনো প্রবলেম হলে সবকিছু, সব বিষয়, আসমা এটা করো এটা করো, কিন্তু উনি কিন্তু আমার রক্ত না, বোনের চেয়েও বেশি কিছু, বুঝছেন? আজকে থেকে 10 অথবা 5 বছর আগে হুম। সালমা আক্তারকে যদি আজকে পেতেন তাহলে কি উপদেশ দিবেন? নিজের প্রতি যত্ন নাও, কঠোর পরিশ্রম করো, নেমে পড়ো কাজে, ভালো কিছু করতে পারবা। জীবনটা যদি আরেকবার শুরু করার সুযোগ থাকে তাহলে কোন ভুলগুলো করবেন না? কোন ভুলগুলা? মানুষে বেশি বিশ্বাস করব না, আমি প্রচুর ঠকছি বিশ্বাস করে। আচ্ছা আপু, আপনার আসলে মানে আমি যদি আজকে আপনাকে নিয়ে আরো অনেকক্ষণও যদি পডকাস্টটা করি তাও আসলে আমার জানার আগ্রহ শেষ হবে না। আমার মনে হয় না যে আমার মতন আমার ভিউয়ার্সদেরও জানার আগ্রহ শেষ হবে, কিন্তু আমরা শো এর অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, আহ, আমি চাই যে যে নারী অথবা পুরুষ, ছেলে অথবা মেয়ে, যেই আপনার শোটা আজকে দেখছে, ধরেন তরুণ একজন যুবক অথবা যুবতী খুবই ডিপ্রেসড, জীবনে কিছু করতে চাইতেছে, পারতেছে না, অথবা পারতেছে বা ভেঙে পড়তেছে, তার উদ্দেশ্যে আপনি ক্যামেরায় তাকে তার উদ্দেশ্যে আপনি কিছু বলুন। আমি বলতে চাই, সময়কে নষ্ট করা যাবে না, প্রত্যেকটা সেকেন্ড অনেক দামি। আর স্বপ্ন বড় করে দেখতে হবে, অনেক বড় মহাকাশ ছোঁয়ার স্বপ্ন। আপনি যতই ছোট হন, যত ছোট ফ্যামিলিতে থাকেন, ওইটার দিকে মানে ফোকাস করবেন না, ফোকাস করবেন আমার দেশের জন্য আমার অনেক কিছু করার আছে, আমার পরিবারের জন্য করা আছে, আমার সন্তানের জন্য, আমার মায়ের জন্য, আমার প্রতিবেশীর জন্য। অতএব মানে ডিপ্রেশন বলতে কিছুই নাই আসলে, আপনি ব্রেনটা সবসময় পজিটিভ থাকবেন আর কাজ করবেন। আপনি যদি ধরেন ওই চা বানাইতে পারেন, চা বিক্রি করেন, তারপর কাজ করেন, কিন্তু সময় নষ্ট করা যাবে না। একটা সেকেন্ড অনেক দামি, অনেক দামি। যে আইসিইউতে আছে সে মনে করে কি যে আরেক সেকেন্ড আমি বাঁচতে পারতাম, একটা মানুষ যখন ডুবে পড়ে মরতেছে তখন মনে করে আরেক সেকেন্ড বাঁচতে পারতাম। তবে একটা সেকেন্ড অনেক দামি, কেউ সময়টা নষ্ট করবেন না, আমি সবাই অনুরোধ করি। আর কষ্ট বলতে কোনো শব্দ নাই, আপনি শিক্ষা মনে করেন একটা কাজে নামছেন, ওইটা হয় না, আমি অন্য কাজে ফোকাস দিই, এটা কাজে লাগবো। আর কখনো কারো ক্ষতি করা যাবে না, সৎ থাকতে হবে। আপু, আপনার পথ চলা খুব শর্ট করে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রথম থেকে যা যা আপনি করেছেন। আমি একটা ছোট শিশু ছিলাম, ছোটবেলা থেকে সবসময় নতুন নতুন কিছু করতে পছন্দ করতাম। গ্রামে যখন ছিলাম তখন গাছ লাগাইছি, তারপরে সবার সাথে কাজ করতাম, আমার ভালো লাগতো, কৃষকের সাথে কাজ করতাম। তো ওই ইচ্ছা শক্তিটা আমাদের থাকতে হবে। গ্রাম থেকে আসছি একটা মেয়ে, আমি সাদাসিধা একটা মেয়ে ছিলাম, কিছুই জানতাম না। বাসা বাড়িতে কাজ করলাম, ময়লার দোকানে কাজ করছি, তারপরে যে গার্মেন্টসে কাজ করছি, সোয়েটারে কাজ করতে পারছি দেখে আজকে আমি হাতের কাজ করতে পারছি, ফুডপান্ডায় কাজ করতে পারছি দেখে, এই যে ফুডপান্ডায় সাইকেল চালাই, এত কিছু করতে পারতাছি। বিষয় হয়েছে এই যে আমি গ্রাম থেকে ঢাকা শহর আসছি, আমার জীবনটা অন্যরকম হইতে পারতো, কিন্তু আল্লাহ অনেক রহমত এখানে আসছে। গার্মেন্টস থেকে তারপরে সোয়েটারে গেলাম, সোয়েটার থেকে তারপর বাসা বাড়ির কাজ করছি, আবার এখান থেকে মেডিকেল কেয়ারে, পেশেন্ট কেয়ারে চাকরি করলাম মেডিকেলে, সেখান থেকে আবার হ্যালোটাসে, সেই হ্যালোটাস থেকে এই যে নিজের একটা স্বপ্ন দেখলাম নতুন করে ইউটিউব ফেসবুক থেকে, যে আমি চাইলে কিছু করতে পারি। আসলে আমি চেষ্টা করছি, এর জন্য পারছি, আমি আসলে ভাঙ্গা পড়ি নাই। আমার সংসার জীবনে যে পরিমাণ কষ্ট হয়েছে, আসলে বাইসা থাকার কোনো অপশনই ছিল না, তারপর কিন্তু বেঁচে আছি। ওই যে
আত্মহত্যা করা বা নিজেরা শেষ করে দেওয়া, ডিপ্রেশন হওয়া এর কোনো মানেই হয় না। আপনি আজকে কষ্টে আছেন, এই কষ্টটা আপনার শক্তি। আজকে আমি দেখেন ওই যে আপুটা আমার যে স্বামী ছিল, ওই স্বামীর অনেক ধন্যবাদ জানাই। ও আমার কষ্ট দিছে দেখে আজকে আমি এখানে আসতে পারছি, এত সম্মান, এত ভালোবাসা। 2টা অ্যাওয়ার্ড পাইলাম, সেনাবাহিনী আমার ভালোবাসা ফ্রিজ দেওয়া গেল। তারপরে ওই ম্যাডামরে ধন্যবাদ জানাই, উনি ওই দিনকে আমার বকা দিছে দেখে ওনার কাজটা ছাইরা আমি যে আমার একটা নিজের নতুন করে জীবনে গড়ার স্বপ্ন দেখছি। তো আমি মনে করি আমি জীবনে কিছু করতে পারি নাই, আমার অনেক স্বপ্ন, অনেক আশা। আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমি একটা করে কবরস্থান দিতে চাই, যে যাদের মনে করেন কোনো ঠিকানা নাই, এই ঠিকানাহীন মানুষের ঠিকানা হইতে চাই। আমি জানি আমার যে ঠিকানা নাই, আমার ভিতরে কিভাবে মানে প্রতিনিয়ত আমার ভিতরে ঘুণ পোকার মতো আমি শেষ হয়ে যাইতেছি। যে মানুষগুলো এভাবে ভিতরে ভিতরে শেষ হয়ে যায়, ওই ধরনের মানুষের জন্য আমি কাজ করতে চাই। শুধু আমি একলা পারবো না, আমি চাই আপনারাও আমার সাথে সাথে এইভাবে কাজ করেন। আর সময়টা নষ্ট করবেন না, কাজে নেমে পড়েন। আপনি আজকে 5ম শ্রেণীতে আছেন, এখান থেকে শুরু করেন। যেখানেই থাকেন, আপনি ভার্সিটিতে থাকেন, স্কুলে থাকেন বা বেকার থাকেন, যে অবস্থায় থাকেন শুরু করেন। আজকে 10 মিনিট, কালকে 15 মিনিট, পরশুদিন 20 মিনিট, এমনি করে করে আপনি সময়টারে ইনভেস্ট করেন, শ্রমটারে ইনভেস্ট করেন, ভালো কিছু আসবে ইনশাল্লাহ। আমার ইচ্ছা আছে তো, আমার তো বেশি মাসে 10,000 টাকা হইলে না, কিন্তু আমার স্বপ্ন অনেক বিশাল। তাই আমি কিন্তু বেশি পড়াশোনা করি না, বেশি পড়ালেখা লাগে না। মাত্র ক্লাস 8 পর্যন্ত কইরা পড়াশোনা করে আজকে আমি এখানে আসছি। আমি অনেক কিছু করতে পারবো, আমি জানি আল্লাহ আমারে দিবে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর পর ভরসা রাখবেন, নামাজ কালাম পড়বেন, সৎ হইবেন, মিথ্যা বলা যাবে না। এটা মানুষের বড় একটা বিষয়, মিথ্যা বলবেন না, কারো ঠকাইবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার অতি মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য, এবং আমরা খুব খুশি আপনাকে আমাদের গেস্ট হিসেবে পেয়ে। আমারও অনেক ভালো লাগতেছে এখানে আইসা, এরকম একটা জায়গা। আসলে আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে ইনভাইট করছেন। আর আমি সবারই বলতে চাই, আপনারা চাইলেও এখানে আসতে পারবেন, যদি আমার মতো শ্রম দেন, সততা থাকে, কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ, অনেক দোয়া রইল। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এন্টারপ্রেনার নিউজ প্রেজেন্টস রুট টু রাইজ প্রোগ্রামটি। আজকে আমি বিদায় নিচ্ছি এবং আবার দেখা হবে নতুন কোনো অনুপ্রেরণার গল্প নিয়ে।